ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। ফকিন্নির বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে ধাক্কা দিয়ে কাদামাটিতে ফেলে দেওয়ার? সরি আপু, আমি বুঝতে পারি নাই। আসলে আমাকে ওই কুকুরটা আমার পিছনে লাগছে, ওর থেকে বাঁচার জন্য দৌড়াতে গিয়ে আপনার সাথে ধাক্কা লাগছে। আয়ান কথা শেষ হইতেই কুকুরটা এসে ঘিউ ঘিউ করলে নদী ভয়ে উঠে লাফ দিয়ে আয়ানকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমাকে বাঁচা, না হইলে তোর খবর আছে। আয়ান নদীর স্পর্শে দাঁড়িয়ে গেল। আয়ান কুকুরটাকে সরানোর চেষ্টা করতে লাগলো। কুকুরটা আরো বিগড়ে গেলে আয়ান নদীর হাত ধরে দৌড়াতে লাগলো। একটা গুলির ছিপার ভেতরে দুজনে ঢুকে পড়লো। নদী ভয়ে আয়ানের বুকে মুখ লুকালো। আয়ান এদিকে সেদিকে তাকিয়ে দেখতে লাগলো কুকুরটা চলে গেছে নাকি আছে। কুকুরটাকে এদিকে আসতে দেখে আয়ান নদীর হাত ধরে বলে, দৌড় দেন, ওই দিকে আসছে। আয়ান নদীর হাত ধরে দৌড়ে যেতে লাগলো। হঠাৎ করে সামনে যেতে একটা রুম ঢুকে পড়লো। রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। নদী বলে ওঠে, ওই ওই দরজা লাগালি কেন? তোর মতলব বেশি ভালো না। রেপ করব? আমার কাছে আসলে আমি খুন করে ফেলবো। কুকুর দেখে যেভাবে ভয়ে আমাকে জড়িয়ে ধরেছিলেন, এতে বোঝা যায় খুন করার মতো সাহস আপনার নাই। আয়নের কথা শুনে নদী তোতলাতে তোতলাতে বলে, তুই তুই নিজেও তো ভয় পেয়ে আমাকে নিয়ে এখানে আসলি। তো জানেন যে কুকুরের ভয়ে দুইজন এখানে লুকিয়েছি, তারপরও আমাকে বলেন কেন? তোর মতলব ভালো না? বড় বোন হয়ে ছোট ভাইকে যা ইচ্ছা বলতে পারি, এখানে রেগে যাওয়ার কি আছে? আমি আবার কোন কালের ছোট ভাই হইলাম? নদী কিছু বলতে যাবে তখন কয়েকজন মানুষজন দরজা ধাক্কা দিতে লাগলো। আয়ান নদী চমকে গেল। নদী বলে ওঠে, কে? নদীর কণ্ঠ শুনে কেউ একজন বলে উঠল, ওই দরজা খুল, না হলে দরজা ভেঙে ফেললাম। দরজা ভাঙলে তোদের খবর আছে, নোংরামি করার জায়গা পাস না। আয়ান দরজা খুলে দিলে লোকগুলো আয়ানকে মারতে লাগলো। নদী পালাতে যাবে, সাথে কয়েকজন ছেলে চুল ধরে নদীকে থাপ্পড় মারলে আয়ান রেগে লোক তিনটাকে লাথি মেরে ফেলে দিয়ে বলল, আমরা কি করছি সেটা না বলে মেয়ে মানুষের গায়ে হাত তোলার সাহস কোথা থেকে পান? আপনাকে কে অধিকার দিয়েছে মেয়ে মানুষের গায়ে হাত তোলার? আয়ানের কথা শুনে তিনজন উঠে বলে, ওকে ধরেন ভালো করে, এখানেই নোংরামি করে। আবার আমাদের বলে সাহস কি করে হয়, দুজনকে ধরে নিয়ে চলেন। কথাগুলো বলেই দুজনকে ধরে নিয়ে যেতে লাগলো। নদী বলতে লাগলো, আমাকে ছেড়ে দেন, আমি কিসের নোংরামি করছি? আমাকে ছেড়ে দেন, আমাকে ট্রেন ধরতে হবে, দয়া করে আমাকে ছেড়ে দেন। নদীর কথা শুনে একজন বলে, দেখেছেন কাহিনী, আমাদের এখানকারও না, আমাদের বস্তিতে নাম খারাপ করতে এসেছে। ওদের ধরে বিয়ে পড়িয়ে দিলে ভালো হবে। এখানে মজা নিতে আসা বের করছি। কি বিয়ে মানে? আমি ওনাকে চিনি না, আর না উনি আমাকে চেনে। আপনারা কি যাতা বলছেন? আমাকে যেতে দেন, আমি ওকে চিনি না, ওই আমাকে চেনে না। দুজনের কথা শুনে একজন থাপ্পড় মেরে বলে, আমাদের বোকা মনে হয়? আর মজা নেওয়ার সময় ভালো লাগে, বিয়ে করতে মন চায় না। বিয়ের কথা বলছি আর তখন একে অপরকে চিনেই না। এই নোংরামি বের করছি, ওয়েট। দুজনকে টেনে নিয়ে যেতে লাগলো। কিছু দূর নিয়ে গেলে আয়ান নদী নিজেদের মুখ ঢেকে রাখার চেষ্টা করতে লাগলো। দুজনকে টেনে কাজী অফিসে নিয়ে চলে গেল। আয়ান নদী দুজন বারবার অনুরোধ করতে লাগলো ছেড়ে দেওয়ার জন্য। সবাই মেরে ধরে জোর করে বিয়ে পড়িয়ে দিল। আর দুজনকে বলল, নেক্সট টাইম যদি তোমাদের এইখানে দেখি কপালে দুঃখ আছে, নোংরামি করতে আছোস তাই না? গলির ভেতর থেকে শুরু করে সোজা আমার ঘরে গিয়ে নোংরামি মন চাইছে গলায় চেপে ধরি, আমার রুমটাই খারাপ করে দিল। কথাগুলো বলেই লোকটা চলে গেল। নদী কান্না করতে বলে উঠে, তোর জন্য এসব হইল, তুই ইচ্ছে করে এসব করছস, তোরে আমি খুন করে ফেলবো। আয়ানকে নদীর মারতে যাবে, সাথে সাথে আয়ান নদীর হাত ধরে ফেলে, বলে, দেখেন, আমি এখানে কাজের জন্য এসেছিলাম, আমি চাকরি খুঁজতে এসেছি। আমি কিভাবে ইচ্ছে করে এসব করব? আমার ফ্যামিলি জানলে কতটা কষ্ট পাবে আপনি জানেন? চুপ কর, তুই ইচ্ছে করে করছস। তোর সাথে দেখা হওয়ার পর থেকে যত ঝামেলা হচ্ছে, তুই সব নষ্টের মূল। আজব তো, সব দোষ আমার নিজের।
মনে হয় নাই আপনাকে বলছিলাম আমাকে জড়িয়ে ধরতে, নিজেই জড়িয়ে ধরে এখন আমার উপরে দোষ চাপাচ্ছেন। দেখেন, এখানে আমারও দোষ নাই, আপনারও নাই। ওঠেন, কাজী অফিসে বসে থাকবেন নাকি? আমি এখন বাসায় যাব। কিভাবে আমার ট্রেনও ছেড়ে দিয়েছে 10 মিনিট আগে। আপনি এখানে কেন এসেছিলেন? এক ফ্রেন্ড দেশের বাইরে গেল, ওর সাথে দেখা করতে এসেছিলাম। বাহিরে চলেন, ওনারা বিয়ে করবে। আয়ান নদী কাজে অফিস থেকে বের হয়ে গেল। নদী বাইরের একটা বেঞ্চিতে বসে কান্না করতে লাগলো। আয়ান বলে ওঠে, কান্না কেন করেন? আপনি আপনার ফ্রেন্ডদের বাসায় যান, সকালে ট্রেনে চলে যাইয়েন। আমার ফ্রেন্ড এখানে হোটেলে উঠেছিল, ওই অলরেডি বের হয়ে গেছে। ও, তাহলে আর কি? হোটেলে খুঁজেন, রুম পেলে চলে যান। আপনাকে দেখে তো বড়লোক মনে হচ্ছে। অহংকার তো বড় লোকদের মতো। কি বললি? আমি অহংকারী? কই না তো। মজা করবি না, বিপদের সময় মেজাজটা খারাপ করিস না। এখানে বসে না থেকে চলে যান। কোথায় যাব এই রাতে? হোটেলের রুম পাওয়া যাবে নাকি? খুঁজে দেখলে তো আর সমস্যা নাই, তাই না? যান, উঠেন, সময় নষ্ট না করে যান। তুই কোথায় থাকবি? আমি ছেলে মানুষ, যেখানে ইচ্ছে থাকতে পারবো। আপনি যান। আমার ব্যাগটা মনে হয় ওই রুমে আছে। ব্যাগটা তো দেখছি না। চলেন, ব্যাগ নিয়ে আসি। নদী আয়ানের সাথে যেতে লাগলো। ওই গলি দিয়ে ঢুকে লোকটার রুমের সামনে গিয়ে নক করলে লোকটা দরজা খুলে বলে, ওই কিরে, তোরা দুজন এখানে কেন? ব্যাগটা? আয়ান রুমের ভিতরে ঢুকে ব্যাগটা নিয়ে নিল। ব্যাগ নিয়ে নদীকে বলে, চেক করেন সব ঠিক আছে নাকি। নদী ব্যাগ চেক করে দেখে ওর টাকা নেই। নদী বলে ওঠে, সব ঠিক আছে, বাট টাকাগুলো নাই। নদীর কথা শুনে লোকটা দুজনকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে বলে, তোদের টাকা কোথায় ফেলছিস সেখানে গিয়ে খোঁজে, এখান থেকে যা। কথাটা বলেই দরজা লাগিয়ে দিল। আয়ান দরজা ধাক্কা মারতে যাবে, নদী বলে উঠে, থাক, বাদ দাও। এখানে ঝামেলা করলে আমাদের বিপদ, যেহেতু আমরা এখানে নতুন। ওই টাকা নিয়েছে। আমি জানি, বাট ঝামেলার দরকার নেই। কার্ড দিয়ে টাকা বের করতে হবে। নদী আয়ানকে টেনে নিয়ে গেল। আয়ান নদীকে নিয়ে সোজা কার্ড থেকে টাকা তুলতে নিয়ে গেল। আয়ান বাইরে দাঁড়িয়ে থাকলো। নদী টাকা বের করে বাইরে আসলে আয়ান বলে, আপনি তাহলে চলে যান, হোটেল খুঁজতে আমি চলে গেলাম। কোথায় থাকবে তুমি? স্টেশন যাব, ওইখানে আমার জন্য বেস্ট হবে। তুমি তো হোটেলে উঠতে পারো। গরিব ঘরের সন্তান আমি, হোটেলে থাকার মতো টাকা আমার নাই। আপনি যান, আমি আসছি। আয়ান চলে যেতে নিলে নদী পেছন থেকে ডাক দিয়ে বলল, তুমি চাইলে আমার সাথে যেতে পারো। 2টা রুম নিব। স্টেশনে থাকা ঠিক হবে না। বলার জন্য ধন্যবাদ, বাট আমি যেতে পারবো না। তুমি চাইলে আসতে পারো। আর এখন তো তুমি আমার হাজবেন্ড হয়ে গেছো। তুমি না মানলেও তুমি আমার হাজবেন্ড, আর মানলেও এটা অস্বীকার করা যাবে না। তাই তুমি আসতে পারো। সকাল হইলে যার যার পথ ধরলে হবে। না, আমার জন্য টাকা নষ্ট করতে হবে না। আমি স্টেশন থাকতে পারবো, আর এইটা আমার অভ্যাস আছে, আগেও থেকেছি, তাই চিন্তা করবেন না। আপনি চলেন, যান। আয়ান হাঁটতে লাগলো। নদী আয়ানের পেছন পেছন যেতে লাগলো। আয়ানের ফোন বেজে উঠলে আয়ান ফোন রিসিভ করে কথা বলতে লাগলো। আয়ান বেশ কিছু দূর গিয়ে পেছনে তাকাতেই দেখে নদী। আয়ান নদীকে দেখে বলে, কি ব্যাপার, আপনি এখানে? আমার ক্ষুধা লাগছে, চলো রেস্তোরাঁয় যাই, দুজন খেয়ে আসি। বিল আমি দিব, চলো। দেখো, একা একটা মেয়েকে রেখে চলে যাওয়ার কিন্তু ঠিক না। হোটেলে যদি রুম না পায় তখন আমি একা কোথায় যাব? আপনি আমার সাথে এত ভালো ব্যবহার কেন করছেন? আপনিও জানেন আমাদের বিয়েটা দুর্ঘটনায় হয়ে গেছে। এখানে আমরা কেউ মানি না, সো সেখানে আপনি এত ভালো ব্যবহার করেন না তো। আমি মেয়ে মানুষ, একা থাকা সম্ভব না। এখানে তেমন কিছু চিনি না। এখানে বখাটে ছেলেরা ধরলে আমি কি করব? রাতটা একটু আমার সাথে থাকলে কি তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে? আমাকে ভয় লাগছে না নাকি? আমি যদি আপনার সাথে উল্টাপাল্টা কিছু করি তখন কি করবেন? তুমি তো হাজব্যান্ড হও, আর আমার মনে হয় না তুমি ওইরকম কিছু করবে। ধুর, বারবার হাজব্যান্ড বলবেন না তো। ওকে, সরি, বাট চলো যাই। আরে মনে করো আমি ট্রিট দিচ্ছি। রেস্তোরাঁ যেতে পারবো না, পাশে ওইদিকে অনেক ভাতের হোটেল আছে, যদি খেতে পারেন তাহলে আমার সাথে আসেন। ওকে। নদী আয়ানের সাথে যেতে লাগলো। আয়ান খুঁজতে খুঁজতে একটা হোটেলের ভিতরে চলে গেল।
আয়ান নদীকে বুঝতে গিয়ে নিচে সামনে বসলো। ওয়েটার আসলে আয়ান বলে, কি কি পাওয়া যাবে? আয়নের কথা শুনে বলে ওঠে, খিচুড়ি, মাংস, রুটি, ভাত, ডিম ভুনা, ছোট মাছ, বড় মাছ যেই দেখান। আয়ান নদীর দিকে তাকিয়ে বলে, কি খাবেন বলেন? সব দিন 2 প্লেট করে। কি বলেন? এত খারাপ কে খাবে? তুমি খাবা? আমিও খাই না। আমাকে খিচুড়ি আর ডিম ভুনা নিয়ে এসে দেন। আর আপনি কি কি খাবেন সেটা বলে দেন। আমাকেও তাহলে খিচুড়ি ডিম ভুনা দেন। সাথে মাংস নিয়ে আসেন। আয়ান অর্ডার দিয়ে ফোন বের করে। কল রিসিভ করলে ওই পাশ থেকে একজন বলে ওঠে, তুই কোথায় রে? তোর আঙ্কেল অনেক চিন্তা করছে, এখন তো আসলি না। আব্বুকে বলো আমি ট্রেনটা ধরতে পারি নাই, সকালের ট্রেনে চলে যাব। আচ্ছা, তুই কোথায় থাকবি? দেখি। আচ্ছা রাখ বাই। আয়ান কল কেটে দিল। খাবার আসলে আয়ান মাংস, ডিম নদীর দিকে এগিয়ে দিল। নদী বলে ওঠে, আমি তো মাংস অর্ডার দেই নাই, তুমি দিয়েছো, তুমি খাও। আপনার জন্য করছি, আপনি খান। আমি একা খেতে পারবো না। আমি কিছু শুনতে পারছি না। আয়ান কথাগুলো বলে খাওয়া শুরু করলো। নদী আয়ানের দিকে দিতে গেলে আয়ান রাগী লোক নিয়ে তাকালে নদী মাঝখানে রেখে ডিম দিয়ে খেতে লাগলো। আয়ান নদীর প্লেটের এক সাইডে রেখে ঠেকে দিলে মাংস। নদী বলে ওঠে, এটা কি করলে? খান, বেশি কথা বলেন না। তুমি হা করো, আমি খাওয়াই দিই। একটু খেয়ে দেখো কেমন লাগে। আমার অ্যালার্জি আছে, আপনি খান। ও আচ্ছা। নদী খেতে লাগলো। দুজন খাওয়া শেষ করে নিলে আয়ান বলে ওঠে, আরও কিছু খাবেন? পেটে জায়গা নাই, তুমি খাবে কি? না, আমারও পেট ভরে গেছে। নদী আয়ান উঠে পড়লে নদী বিল দিতে যাবে। আয়ান ওয়ালেট থেকে টাকা বের করে বিল দিয়ে দিল। নদী বলে ওঠে, এইটা কি করলে? চলেন। আমার প্রশ্নের উত্তর দাও। মানুষজন তাকিয়ে আছে, এখন থেকে চলেন। আয়ান চলে যেতে নিলে নদী আয়ানের পেছন পেছন যেতে লাগলো। নদী আয়ানকে বলতে লাগলো, আমাকে বিল দিতে দিল না কেন? তোমার কাছে তো বেশি টাকা নেই, তাহলে কেন এরকম করলে? মায়া মানুষের টাকা দিয়ে খাবো আমি? সো ফানি। শুনেন, আমার সামর্থ্য অনুযায়ী আমি খাওয়ানোর চেষ্টা করছি। আর আপনি আমার স্ত্রী হয়ে গেছেন, সেখানে আপনার টাকায় খাওয়া আমার পক্ষে সম্ভব না। আর আসল কথা, আমি কারো টাকায় খাই না, নিজের ইনকামের ভিতরে সব কিছু করি। তাই এই বিষয় নিয়ে কোনো কথা শুনতে চাই না। স্ত্রী কি পর হয় নাকি যে তাদের কোনো কিছু নেওয়া যাবে না? বিপদে যদি স্ত্রী তার স্বামীর পাশে নাই থাকতে পারে, তাহলে কেমন স্ত্রী হইলাম? আপনি সম্পর্কটা অন্যভাবে নিয়ে যাচ্ছেন। আপনি ভুলে যাইয়েন না, আমাদের এই বিয়ের মধ্যে থাকা সম্ভব না। আজকে রাত পর্যন্ত আপনার সাথে থাকা, সকাল হইলে দুইজন আলাদা পথ। আচ্ছা শুনে দেখি, কম টাকায় কোনো রুম ভাড়া পাওয়া যায় নাকি? আয়ান কম ভাড়ায় হোটেল খুঁজতে লাগলো। কোনো জায়গায় খালি রুম পাইলই না। নদী বলে ওঠে, আমি যেখানে নিয়ে যাই সেখানে যাবে, বেশি কথা বলবে না। আপনি একা থাকেন গা, যান। চলো তো। নদী আয়নের হাত ধরে টেনে দামি হোটেলের সামনে চলে গেল। ভিতরে গিয়ে রুম একটা পেয়ে যায়। আয়ান বলে ওঠে, তাহলে তো হয়ে গেল, আপনি যান, আমি চলে যাই। কথা কম বলো, চলো। নদী আয়নের হাত ধরে চাবি নিয়ে যেতে লাগলো। আয়ান নদীর হাতের দিকে তাকিয়ে থেকে যেতে লাগলো। রুমে চলে গেলে নদী বলে ওঠে, থাকো, আমি ফ্রেশ হয়ে আসি। আর খবরদার এখান থেকে চলে যাবে না। আমি চলে গেলে ভালো হইতো, আপনি একটু বুঝেন। রিল্যাক্স। আবার কোনোদিন দেখা হইলে ভাড়া অর্ধেক অর্ধেক দিও, তাহলেই হয়ে যাবে। নদীর কথা শুনে আয়ান বলে ওঠে। ওকে। নদী ওয়াশরুমে চলে গেল। নদী ফ্রেশ হয়ে আসলে আয়ান চলে গেল। আয়ান ফ্রেশ হয়ে সোফায় বসে পড়লো। নদী বলে ওঠে, ওকে শুয়ে পড়ো, আমার অনেকটা টায়ার্ড লাগছে। ওকে, শুয়ে পড়েন। আয়ান সোফায় শুয়ে পড়লে নদী বলে ওঠে, তুমি চাইলে খাটে শুয়ে পড়তে পারো, মাঝখানে পার্টিশন দিয়ে রাখতে পারো। না, আমার হাত পা তুলে দেওয়ার অভ্যাস। আপনি থাকেন ওইখানে, গুড নাইট। আয়ান চোখ বন্ধ করে শুয়ে পড়ল। আয়ান ঘুমিয়ে গেলে নদী আয়নের দিকে তাকিয়ে থাকতে লাগলো। 2 বছর পর। স্যার, আমি নিঃস্বার্থভাবে আপনার কোম্পানিতে কাজ করলাম, আর আপনি আজ বলছেন আমি আপনাদের লিঙ্কগুলো অন্য কোম্পানিতে বিক্রি করে দিয়েছি। তুই যদি না করস তাহলে ওই পোলা, তুই ছাড়া তো এই লিঙ্কের কথা কেউ জানতো না। দেখেন স্যার, আমি কিছু করি নাই, আমাকে ফাঁসানো হচ্ছে। এই অফিসে কেউ এমন কিছু করছে, আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখেন। তুই করছস, আমাকে কিছু দেখতে হবে।
তুই এখন এই কোম্পানি থেকে চলে যা। যার কাছে বিক্রি করছস তার কোম্পানিতে কাজ কর, বের হ। রনি ধাক্কা দিয়ে বের করে দিতে সাথে সাথে আয়ানকে কেউ ধরে ফেললো। রাইসা বলে ওঠে, আয়ান কিছু করেনি, সব আপনি করেছেন। অন্যের উপরে দোষ চাপাতে লজ্জা করে না? ম্যাম কি বলছেন? আমি কেন এমন কাজ করব? রাইসা ফোন চালু করে ভিডিও ফুটেজ দেখালে রনি ঢোক গিলতেই লাগলো। রনি কিছু বলার আগে কার্ড দিয়ে বের করে দিল। রাইসা আয়ানকে বলল, আয়ান, তোমার সাথে কিছু কথা ছিল। ধন্যবাদ ম্যাম, আমাকে এভাবে বাঁচিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ দিতে হবে না আয়ান, আমার সাথে একটু আমার কেবিনে আসো। রাইসার সাথে আয়ান তার কেবিনে চলে গেলে আয়ান কেবিনে ঢুকতেই রাইসা দরজা লাগিয়ে দিলে আয়ান চমকে উঠল। আয়ান বলে ওঠে, ম্যাম দরজা লাগিয়ে দিচ্ছেন কেন? ভয় পেও না, বসো এখানে। আয়ান আস্তে আস্তে ভয়ে সোফায় বসলে রাইসা বলে ওঠে, আরে এত ভয় কেন পাচ্ছ? আমি কি খেয়ে ফেলবো নাকি? শোনো, তোমার জন্য একটাই অফার আছে। কি অফার ম্যাম? তুমি তো এতিম, তাই না? হুম। আমাকে বিয়ে করবে? রাইসার কথা শুনে আয়ান লাফ দিয়ে উঠে পড়ে বলে, ম্যাম কি বলেন? আরে সিরিয়াসলি না, তুমি 3 মাসের জন্য আমার হাজবেন্ড হবে। আমার ফ্যামিলির সামনে শুধু আমার হাজবেন্ড হয়ে থাকবে। এর বিনিময়ে যত টাকা চাও আমি সব দিব, শুধু 3 মাস আমার হাজবেন্ড হয়ে থাকতে হবে। ম্যাম এসব কি বলেন? আপনি আপনার ফ্যামিলিকে কেন ঠকাবেন? আমি ঠকানো কাজের ভিতরে নাই। আপনি অন্য কাউকে দেখেন। আয়ান, আমার ব্যাপারটা বোঝো। আমার বয়ফ্রেন্ড এখন খুব ব্যস্ত, ওই দেশে আসতে তাও 1 বছরও লাগতে পারে। এতদিন আমার ফ্যামিলি কখনোই আমাকে রাখবে না। যদি স্বামী নিয়ে যায় তাহলে ওরা রাগারাগি করলেও আমাকে অন্য কারোর সাথে বিয়ে দিবে না। আমি আমার বয়ফ্রেন্ডকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। প্লিজ তুমি আমাকে সাহায্য করো। ম্যাম ফ্যামিলিকে ঠকানোর মতো জঘন্য কাজ আমি করতে পারবো না। আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি অন্য কাউকে দেখেন, আমাকে দয়া করে ছেড়ে দেন। আয়ান, আমার বয়ফ্রেন্ড একমাত্র তোমাকে বিষয় করেছে। ওয়েট, আমি তোমাকে ওর সাথে কথা বলিয়ে দিই, তাহলেই বুঝতে পারবে। রাইসা কল করতে লাগলো। কল রিসিভ করলেই রাইসা বলে ওঠে, জান, তোমাকে যে আমার এক এমপ্লয়ের কথা বলতাম, তুমি যাকে বাঁচাতে আমাকে কাছে ভিডিও ফুটেজ দিলে, তুমি একটু ওর সাথে কথা বলো। ওই ছেলেটা রাজি না। না, ওই রাজি হতে চাচ্ছে না। তুমি এটুকু বোঝাও না। আচ্ছা, ওর সামনে ফোনটা ধরো। রাইসা ফোনটা আয়নের সামনে ধরলে আয়ন সাথে সাথেই ফোন কেটে দিয়ে বলল, ঠিক আছে, আমি আপনার হাজবেন্ড হতে রাজি আছি। রাইসার অবাক হয়ে বলে ওঠে, কি হলো? এটাই তুমি রাফির সাথে কথা না বলে এভাবে কল কেটে দিলে, আর এখন বলছো হাজবেন্ড হতে রাজি আছো? আপনি কি চান আমি আপনার হাজবেন্ড হয়ে যাই নাকি চান না? চাই। তাহলে কবে যাবেন আমাকে জানিয়ে দিয়েন। আমি আমার কাজ করতে গেলাম। তুমি কি রাফিকে চেনো? না, আমি কিভাবে ওনাকে চিনব? তাও ঠিক। আচ্ছা যাও, সকালে ব্যাগ গুছিয়ে স্টেশন এসেছো, আমি কল দিব। ঠিক আছে। আয়ান চলে গেল। রাইসা রাফিকে কল দিয়েই কথা বলতে লাগলো। সন্ধ্যার দিকে অফিস ছুটি হইলে আয়ান বাসায় চলে গেল। আয়ান বাসায় গিয়ে রান্না করতে লাগলো আর রাকিব সাথে কথা বলতে লাগলো। কথা শেষ হইলে আয়ান রান্না শেষ করে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে কিছুক্ষণ ফেসবুকিং করে রাত হইলে খেতে চলে গেল। খাবার খেয়ে ঘুমিয়ে গেল। সকালে রাইসার ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। আয়ান কল রিসিভ করতে রাইসা বলে ওঠে, আয়ান, কোথায় তুমি? ম্যাম 10 মিনিট লাগবে। তাড়াতাড়ি রেডি হয়ে আসো, 15 মিনিট সময় আছে। ওকে ম্যাম। আয়ান ফোন রেখে তাড়াতাড়ি করে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করে নিল। তাড়াতাড়ি করে ব্যাগ গুছিয়ে তাড়াতাড়ি করে বাসা থেকে বের হয়ে গেল। আয়ান রিক্সা নিয়ে সোজা স্টেশনে চলে গেল। স্টেশনের সামনে গিয়ে দেখে ট্রেন চলে এসেছে। রাইসা উঠতে যাবে। আয়ান দৌড়ে রাইসার সাথে উঠে পড়ল। রাইসা আয়ানকে দেখে বলল, আসলে তাহলে এতক্ষণ কই ছিলে? আমি তো ভেবেছিলাম তুমি আসবে না। আমি যেহেতু কথা দিয়েছি সেখানে আমি কথা রাখবই। চলো। রাইসার সাথে আয়ান চলে গেল। নিজেদের সিটে বসে পড়ল। রাইসা রাফির সাথে ফোনে কথা বলতে লাগলো। আয়ান আর চোখে দেখতে লাগলো। রাফি দুষ্টুমি করে বলে ওঠে, তোমার জামাই ওইভাবে তাকিয়ে থাকে কেন? কথা বলবে নাকি? আমার সাথে কেউ কথা বলতে চাইলে আমি কিছু মনে করব না। সরি স্যার,
আমি কারোর সাথে কথা বলতে ইচ্ছুক না। আপনারা কথা বলেন। আয়ান কথাগুলো বলে বাইরের দিকে তাকিয়ে থাকলো। রাফির সাথে রাইসার সারা রাস্তা কথা বলতে লাগলো। রাফি বলে ওঠে, তোমার ছোট্ট হাজব্যান্ডের মনে হয় ক্ষুধা লাগছে, খাবার নিয়ে আসো নাই? রাফি, বাজে কথা বলবে না। বারবার ওকে আমার হাজবেন্ড কেন বলছো? তোমার যদি রাগ হয় তাহলে নিজে চলে আসো। তা তো আসতে পারবে না। ফ্যামিলিকে বলার সাহসও পাও না। যত সব। আরে বাবা, রেগে কেন যাচ্ছ? আমি তো মজা করে বলছি। যাই হোক, তোমরা খেয়ে নাও, আমি মিটিংয়ে যাব। রাফি কল কেটে দিলে রাইসা আয়নের দিকে তাকাতে দেখে আয়ান সামনে বাচ্চা মেয়ের সাথে দুষ্টুমি করছে। রাইসা আয়নের আর বাচ্চা মেয়েটার কাণ্ড দেখে হেসে দিল। রাইসা আয়ানকে বলল, আয়ান, বিরিয়ানি খেয়ে নাও। কিছু খাবো না। পানি হবে কি? রাইসা পানি দিলে আয়ান পানি খেয়ে বাইরের দিকে তাকালো। রাইসা বিরিয়ানি খেতে জোর করলে আয়ান খেতে রাজি হলো না। রাইসা বলে ওঠে, কি সমস্যা তোমার? দুপুর হয়ে গেল, ক্ষুধা লাগে নেই নাকি? আপনি খান তো। আয়ান কথাগুলো বলে কানে হেডফোন দিয়ে সুরা শুনতে লাগলো। 5টার দিকে স্টেশন থেকে নেমে পড়লো। আয়ান নিজের ব্যাগ কাঁধে নিয়ে রাইসার লাগেজ নিয়ে যেতে লাগলো। রাইসা আয়ানের পেছন পেছন যেতে লাগলো। আয়ান স্টেশন থেকে বের হইলে রাইসা বলে ওঠে, আসি। আপু, আশিক দৌড়ে এসে রাইসাকে জড়িয়ে ধরে বলে, আপু কেমন আছো? আর ভুয়া দুলা ভাই এইটা নাকি? বাট এইটা ছোট লাগছে, কেউ বিশ্বাস করবে কিনা সন্দেহ আছে। আমার থেকেও তো ছোট লাগে। আপনি জানেন আমি ভুয়া হাজব্যান্ড? আমার রিয়ের দুলা ভাই তো রাফি চৌধুরী, আর এই গ্রুপের মালিকের ছেলে। ও আচ্ছা। লাগেজ নিয়ে চলো। রাইসা কথায় আয়ানের হাত থেকে লাগেজ নিয়ে যেতে লাগলো। আয়ান ওদের সাথে যেতে লাগলো। 3জন গাড়িতে উঠে যেতে লাগলো। আশিকের ফোনে কল আসতে সামনে ফোন রেখে কল রিসিভ করে ড্রাইভিং করতে লাগলো আর কথা বলতে লাগলো। আয়ান বাইরের দিকে তাকিয়ে থাকতে লাগলো। একটা পুরনো জমিদার বাড়ির ভেতরে গাড়িটা থামলো। আয়ান গাড়ি থেকে নেমে রাইসা বলে ওঠে, ভেতরে চলো। এটা তো জমিদার শেখ বাড়ি, তাই না? হ্যাঁ, আমার দাদার বাবা ছিলেন সে। ও আচ্ছা। ভেতরে চলো। আর তোমাকে দুপুরে যা যা বলেছিলাম মনে আছে? জি ম্যাম। বউবালা শেখো। ম্যাম কি? সরি। আয়ান রাইসা আশিকের সাথে যেতে লাগলো। ভিতরে ঢুকলে রাইসাকে সবাই জড়িয়ে ধরলো। রাইসা সবার সাথে কথা বলতে লাগলো। হঠাৎ করে আয়নের চোখ সিঁড়ি বয়ে নামা মেয়েটার দিকে গেল। আয়ন চমকে গেল। রাইসা মেয়েটাকে দেখে জড়িয়ে ধরে বলল, কেমন আছোস? আলহামদুলিল্লাহ। অনেক শুকিয়ে গেছিস। খাবার ঠিক মতো খাস না নাকি? নাটক কম করো প্রিয়। নিজের দিকে তাকিয়ে অন্যজনের দিকে তাকিয়ে কথা বলেন। রাইসার কথা শুনে সবাই হেসে দিল। নদীর আম্মু সামনের দিকে তাকিয়ে বলে ওঠে, আশিক, এই ছেলেটাকে। নদীর আম্মুর কথা শুনে আয়ান সালাম দিল। নদী আয়নের দিকে তাকালে বুকের ভিতর ঠুক করে উঠল। রাইসা নদীকে ছেড়ে দিয়ে বলে, বড় আম্মু, আমার হাজবেন্ড আয়ন। আর এইদিকে আছো? সরি, সবার সাথে কথা বলতে গিয়ে তোমার সাথে পরিচয় করে দিতে ভুলে গেছি। রাইসার কথা শুনে নদী কয়েক পা পিছিয়ে গেল। সাথে সবাই থমকে গেল। রাইসার আম্মু বলে ওঠে, আমাদের না জানিয়ে তুই বিয়ে করে ফেলেছিস? উপায় ছিল না আম্মু। তোর দাদু, আব্বু, চাচুরা জানলে কি হতে পারে ভাবতে পারছিস? আর তুই কিভাবে আমাদের না জানিয়ে বিয়ে করলি? আমাদের তো একবার জানাতে পারতি। কি জানাবো? তোমরা কি বলেছো আমি আসলে আমাকে বিয়ে দেবে? তো আমি আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করে নিয়েছি। আর আমি বিয়ে করে সোজা এখানে নিয়ে এসেছি। বাসর তো আর করি নাই, তাই না? বউ কি ধরনের কথা বলো? বড়দের সাথে এভাবে কেউ কথা বলে নাকি? জান, চুপ করো। আমি কথা বলছি তো। কাকি বাদ দেন তো। আব্বু, চাচু, দাদুকে শান্ত কিভাবে করতে হবে সেটাই নিয়ে ভাবতে হবে। সত্যি কি তোরা বিয়ে করছোস রাইসা? এই ছেলেকে দেখে তো ছোটদের মতো লাগছে। ওই আমার জুনিয়র। বাট আমরা একে অপরকে ভালোবাসি। বয়স কোনো ব্যাপার না। জান, চলো রুমে যাই। রাইসা আয়নের হাত ধরে নিয়ে যেতে লাগলো। নদীর থ হয়ে এক নজর তাকিয়ে আছে। আয়ন নদীর দিকে তাকিয়ে ভাবতে লাগলো, শেষমেশ কিনা নিজের শ্বশুর বাড়িতে চলে আসলাম। আল্লাহ জানে উনি মনে মনে কি ভাবছে। আবার যদি রেগে আমার নামে মামলা দেয়, কারণ আমি তো তাকে ডিভোর্স দেই নাই। কি যে করব আল্লাহ ভালো জানে। আয়নকে নিয়ে সোজা রাইসা রুমে চলে গেল। আয়ান হাত সরিয়ে দিয়ে বলে, আপনি বড়দের সাথে এমন ব্যবহার করেন কিভাবে? আর বাসর কথা বলতে লজ্জা লাগে না? এই, তোমার সাথে কি সত্যি বাসর করবো নাকি?
চুপ থাকো, আমার ফ্যামিলির ব্যাপার আমি বুঝে নিব। যাও ফ্রেশ হয়ে নাও। রাইসা আয়ানকে ওয়াশরুম দেখিয়ে দিলে আয়ান ব্যাগ থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। গোসল করে পোশাক চেঞ্জ করে বের হইল। বারান্দায় শার্ট প্যান্ট মেলে দিয়ে খাটে এসেছে বসলো। রাইসা ওয়াশরুমে চলে গেল। গোসল করে বের হইলে নদী রুমের ভিতরেই ঢুকলো। রাইসা নদীকে দেখে বলে, কিছু বলবি? দুলাভাইকে নিয়ে নিচে আয় খেতে। নদী, তুই একটু ওকে খাবার এখানে দিয়ে যা, আমি একটু বের হব, আমার কাজ আছে। কোথায় যাবেন? আব্বুর সাথে দেখা করতে যাব, কোম্পানির বিষয়ে কিছু কথা ছিল। ও আচ্ছা। রাইসা চলে গেল। নদী নিচে গিয়ে খাবার নিয়ে এসেছে। রাইসা রুমে ঢুকলো। আয়ান নদীকে দেখে উঠে বসে পড়লো। নদী টি টেবিলের ওপরে খাবারগুলো রেখে বলল, খেয়ে নেন দুলাভাই। এইটা আপনাদের বাসা? আপনার বোন হয় রাইসা? আপনি তো অনেক চালাক মানুষ। আপনাকে দেখে বড্ড অবাক হইলাম। আমার কেন জানি মনে হচ্ছে আপনি ইচ্ছে করে রাইসাকে ফাঁসিয়ে এই বাসায় এসে ঘর জামাই হয়েছেন। ঠিক বলছেন। আপনারা তো বড়লোক মানুষ, আপনাকে বিয়ে করে তো কোনো কিছু পেলাম না, তাই আর কি আপনার বোনকে ধরলাম। আপনার বোনকে ধরে লাভ হয়েছে। আপনার বোনের কোম্পানি আছে, নিজস্ব সব কিছু আছে। আমার আর অভাব থাকলো না, পায়ের উপরে পা তুলে বসে খাবো। আয়ানের কথা শুনে নদী রেগে আয়ানের কাছে গিয়ে আয়ানের কলার ধরে রেগে বলে, তুই আমাকেও সেদিন ফাঁসিয়েছিলি তাই না? ওরা তোর লোক ছিল তাই না? তুই যদি ভেবে থাকো রাইসার মাধ্যমে এই বাড়ির দিকে নজর দিবি, তাহলে জীবনে বড় ভুল করবি। আমি বেঁচে থাকতে তোকে কিছুই করতে দিব না। নদীর কথা শুনে আয়ান হাসতে লাগলো। নদী রেগে থাপ্পড় মারতে যাবে, সাথে সাথে আয়ান নদীকে খাটের উপরে ফেলে দিয়ে নদীর দুই হাত চেপে ধরে। ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। নদী চোখ বড় বড় করে ফেললো। নদী আয়ানের থেকে ছোটার চেষ্টা করতে লাগলো। আয়ান নদীর পেটে হাত দিয়ে নদী কেঁপে উঠল। 3 মিনিট পর নদীর ঠোঁট ছেড়ে দিলে নদী চোখের পানি গড়িয়ে পড়তে লাগলো। নদী আয়ানের দুই গালিয়ে থাপ্পড় মারতে লাগলো। নদী কান্না করতে করতে বলতে লাগলো, আমার হাজবেন্ড হয়ে অন্য কাউকে বিয়ে করতে কি বিবেকে বাঁধলো না? তোর টাকা প্রয়োজন হইলে আমাকে বলতে পারতি, তুই অন্য কাউকে কেন বিয়ে করলি? আয়ান নদীর বুকে মাথা দিয়ে দুই হাত খাটের সাথে চেপে ধরে বলে, আমাকে কি ভালোবাসেন নাকি? তোকে কেন ভালোবাসবো? এই জন্য বলে এতদিনে মানুষ চেনা যায় না। এই জন্য বলে একদিনে মানুষ চেনা যায় না। তুই এত খারাপ, সামান্য টাকা সম্পদের জন্য আমার কাজিনকে বিয়ে করে এই বাড়িতে আসলি। তুই সব চেনার পর কেন আমার সাথে যোগাযোগ করলি না? যোগাযোগ করলে তো আমি তোকে ফিরিয়ে দিতাম না। যা টাকা লাগে, যা দরকার আমি তোকে দিতাম। নদী কথাগুলো বলে অচরে কান্না করতে লাগলো। আয়ান বুকের ওপর থেকে মুখ তুলে ঠোঁটে আলতো করে কিস করে। চোখের পানিগুলো ঠোঁট দিয়ে চুষে নিতে লাগলো। নদী কেঁপে কেঁপে উঠতে লাগলো। আয়ান বলে ওঠে, আপনি তো আমাকে ভালোবাসেন না, তাহলে আপনার থেকে কিভাবে কিছু চাইতাম বলেন? উল্টা আপনি আপনার ফ্যামিলিকে দিয়ে আমাকে মারতেন, তাই আপনার বোনকে বেছে নিলাম। ছাড় আমাকে, আমার বোনকে নিয়ে সুখে থাক, আমাকে ছেড়ে দে। নদীর কথা শুনে আয়ান হাত ছেড়ে দিয়ে নদীর উপর থেকে উঠে পড়লো। নদী উঠে ওড়না ঠিক করতে লাগলো আর কান্না করতে লাগলো। আয়ান উঠে সোফায় বসে খাবার খেতে লাগলো। নদী অছরে কান্না করতে লাগলো। আয়ান বলে ওঠে, খাবার খাইছেন দুপুরে? তুই খা, তোর শ্বশুর বাড়িতে খাবার জন্মের খাবার খা। জন্মের খাবার আবার কেমন দেখা যায়? লুচ্চা বদমাইশ। ও লুচ্চা বদমাইশের মতো দেখা যায়। কুত্তা বিড়াল, তোকে আমি খুন করে ফেলবো। যাক বাবা, আমি আবার কি করলাম? শ্যালিকা কান্না বন্ধ করে পাশে এসে বসো। কুত্তা, আমি তোর স্ত্রী, তুই আমাকে শালিকা কোন হিসেবে বলস? থুক্কু, বড় বউ আসো, একটু কাছে বসো তো। চুপ কর। নদী বের হয়ে যেতে নেবে, তখন আয়ান নদীর দিকে যাবে। সাথে সাথে আশিক এসেছে পরে। আয়ান সোফায় বসে খাবার খেতে লাগলো। নদী বলে ওঠে, দুলা ভাইয়ের কাছে থাক, কিছু লাগবে কিনা। ওকে যাও, আমি দেখছি। নদী চলে গেল। আশিক খাটের ওপরে বসে বলতে লাগলো, তোমার বাসা কোথায়? তোমার ফ্যামিলি থেকে কে আসে? স্যার, এখানে কেন এসেছি ভালো করে জানেন। আমার বাসা কই, আমার ফ্যামিলিতে কে কে আছে এসব বলতে আগ্রহ না, আপনাদের কাজ হইলে হলো। পরিচিত দিতে কি সমস্যা শুনি? কোনো কাহিনী করে ভাগবে নাকি? আপনার যেইটা ভাবার ভাবেন, আমি কোনো কিছুর উত্তর দিতে বাধ্য না। আয়ান কথাগুলো বলে খাবার খেতে লাগলো। খাওয়া শেষ হলে হাত ধুয়ে পানি খেয়ে উঠলে সাথে সাথে আশিক বলে ওঠে,
চলো ঘুরতে যাই। রুমে একা একা কি করবে? কোথায় যাবেন? চলো আমার সাথে। আয়ান আশিকের সাথে নিচে নামতে লাগলো। আশিক বলে ওঠে, আম্মু আমরা বের হচ্ছি, আপু আসলে বলে দিও। আশিক আয়ান চলে গেল। নদীর আম্মু বলতে লাগলো, যাই বলিস, রাইসার কিন্তু রুচি ভালো আছে। ছেলেটা দেখতে মাশাআল্লাহ আছে, মানুষের ভিতরে ধরানো যাবে। ভাবি, আপনি এসব বলছেন আর আমি এদিকে আমি চিন্তায় মরছি যে শ্বশুর মশাই, ভাইজান, রাইসার বাবা কিভাবে নিবে। দুজন কথা বলতে লাগলো। আয়ান আশিকের সাথে ঘুরতে লাগলো। রাত 8টার দিকে আশিকের সাথে আয়ান বাসার ভিতরেই ঢোকে। দেখে নদীর আব্বু রাইসাকে থাপ্পড় মেরে বলছে, তোমাকে আমরা এই শিক্ষা দিয়েছি, যাকে তাকে ধরে নিয়ে এসে বলবে বিয়ে করে এসেছি, ও আমার হাজব্যান্ড, মেনে নেন। তুমি এখন তোমার হাজব্যান্ডকে নিয়ে এখান থেকে বের হয়ে যাবে। আব্বু অলরেডি সবাই জেনে গেছে এই ছেলেটা আপুর হাজবেন্ড। এখন যদি কেউ জানে যে বের করে দিয়েছেন, মান সম্মান থাকবে তো? এইটুকু ছেলেকে বিয়ে করছে, আমি কি আর বলবো? আমার বলার মতো ভাষা নাই। দাদু, ওর বয়স কম হইতে পারে, ও অনেক ভালো একটা ছেলে। আপনার ওর সাথে মিশলে বুঝতে পারবেন। আমি বুঝলাম ওই ভালো ছেলে, তুমি আমাদের না জানিয়ে বিয়ে কিভাবে করতে পারলে? আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে কথা বলতে যাচ্ছি, যদি অনুমতি দিতেন। ওয়ালাইকুম আসসালাম। কিসের অনুভূতি? তুমি আমাদের মধ্যে একটা কথাও বলবে না? তুমি আমার বাতিদিকে পাশিয়ে বিয়ে করেছ। তোমার মতো ছেলেকে আমার চেনা হয়ে গেছে। তুমি কি ভাবছ আমার বাতিজিকে ভুলিয়ে বালিয়ে বিয়ে করে আমাদের সম্পত্তি নিয়ে নিবে? যদি ভেবে থাকো তাহলে জীবনে বড় ভুল করছ। দুঃখিত আঙ্কেল, আপনার মেয়ের সম্পত্তি বা আপনাদের সম্পত্তি এইসব আমার কোনো লোভ নাই। আপনার মেয়েকে ভালোবাসি, তাই বিয়ে করেছি। আপনারা আমাদের ভালোবাসা মেনে নিতেন না, তাই আমরা বিয়ে করতে বাধ্য হয়েছি। এখনো ও তোমাদের আমরা মেনে নিচ্ছি না, বের হয়ে যাও দুইজন। দাদু রাইসার হাত ধরতে যাবে, তখন রাইসার আব্বু বলে ওঠে, আব্বাজান, ভাইজান বাদ দেন। আমার মেয়ে বিয়ে করে ফেলেছে, সেখানে আর ঝামেলা করে কি লাভ? ভুলটা তো আর শোধরানো যাবে না। আমার মেয়ে যদি সুখে থাকে তাহলে থাক। আর আমার একমাত্র মেয়ে, আর একটাই ছেলে। আমার মেয়ের জামাই এমপ্লয়ি হয়েছে, সমস্যা নেই। আমার যা আছে এটাই আলহামদুলিল্লাহ, আমার ছেলে মেয়েদের হয়ে যাবে। রাইসার আব্বু কথাগুলো বলে চোখের কোণায় পানিগুলো গড়িয়ে পড়ার আগে মুছে ফেলল। আয়ান রাইসার আব্বুর দিকে তাকিয়ে অনেক মায়া হইতে লাগলো। নদীর আব্বুও বলে ওঠে, মেয়ে ছেলেকে সবসময় ছেড়ে দিবি না তো? মাথায় তোলে আজ কি হলো? তোর মেয়ে একা বিয়ে করে চলে আসলো, আর আমার মেয়ে ছেলেকে দেখ, আজ পর্যন্ত কোনো রিপোর্ট নাই। ছেলে মেয়েদের বেশি মাথায় তুললে এমনই হবে। নদীর আব্বুর কথা শুনে রাইসার আব্বু চুপ করে থাকলো। রাইসা মাথা নিচু করে রাখলো। আয়ান বলে ওঠে, দুঃখিত, কিছু মনে করবেন না। সব সময় চোখে দেখা কানে শোনা সবসময় সঠিক হয় না, আর ছেলে মেয়েদের নিয়ে বেশি গর্ব করা লাগে না। আর কি বলেন যে মাথায় বেশি তুলে ছেলে মেয়ে নষ্ট হয়ে যায়? স্যার, ব্যাপারটা সম্পূর্ণ ভুল। রাইসা বা তার বড় ভাই তার বাবা মায়ের অসম্ভব ভালোবাসে, সম্মান করে। আপনার ছেলে মেয়ে যে দেখতে পারছেন, আপনি বলেন যে তাদের শাসন করেন, কঠোরভাবে রাখে। আঙ্কেল, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ছেলে মেয়েরা আপনাকে মনে মনে বকাঝকা করে, আপনাকে সহ্য হয়তো করতে পারে না। আপনার সামনে হয়তো ভয়ে এক্সপেক্ট করে, বাট মনের ভিতর থেকে এক্সপেক্ট করে না। আয়নের কথা শুনে আশিক নদী রাগী লুক নিয়ে তাকালে আয়নের কথা শুনে বলে, বিয়াদব ছেলে, আমার ছেলে মেয়েদের নিয়ে বাজে কথা বলে আস। তোর সাহস কি করে হয়? আমার সন্তানরা আমাকে ভয় পায়, সম্মানও করে, বুঝতে পারছস? আর রাইসা যদি কাউকে ভালোবাসতো, তোর মতো বিয়াদবকে মতো কাউকে বিয়ে করে আনতো না। সরি আঙ্কেল, আমার কথায় কষ্ট পেয়েছেন, বাট আঙ্কেল, আমি যদি বলি এখানে আপনার আর দাদু ভয়ে এমন কাজ করতে বাধ্য হয়েছে। আপনারা তো রাইসার ইচ্ছে কোনো কিছু তো শুনতে চান না। বাড়িতে আসলে আপনাদের পছন্দ করা পাত্রর সাথে বিয়ে দিয়ে দিবেন। এইটা কেমন ব্যবহার হইল বলেন? যার বিয়ে সেই রাজি কিনা ওইটা জানার দরকার নাই। যাকে ভালোবাসে
তার সম্পর্কে খোঁজ খবর নিয়ে যে দেখবেন ছেলেটা আসলে ভালো নাকি খারাপ, ওইটা তো দেখবেন না। দেখবেন শুধু ছেলেটা টাকা আছে নাকি হাই লেভেল বংশ হইতে হবে। এত টাকা টাকা করে কি হবে আঙ্কেল, যদি ভালোবাসাটা না থাকে? আয়নের কথা শুনে রাইসার আব্বু বেশ ভালো লাগলো। নদীর আব্বু রেগে বলে ওঠে, তুই কি বলতে চাস? হ্যাঁ, আমরা আমাদের সন্তানের ভালো চাই না, খারাপ চাই না কি? আঙ্কেল আমি সেইটা বুঝাই নাই। আসলে সমস্যা কি জানেন, মাঝে মাঝে বাবা মায়েরা সন্তানের ভালো করতে গিয়ে সন্তানের খারাপ ভবিষ্যৎটা খারাপ করে দেয়। আঙ্কেল সবসময় টাকার পিছনে ছুটবেন না, মানুষ ব্যবহার দেখবে, মেয়ে ভালো দেখবে কিনা সেটা দেখবে। এখন অনেক টাকাওয়ালা বাট নেশাখোর বা সব মেয়ের প্রতি আসক্ত বা ব্যবহার নিকৃষ্ট বউকে সম্মান করতে জানেন না, এমন ছেলে দেখে বিয়ে দিয়ে জীবন নষ্ট করার কোনো মানে হয় না। তাই না? তা তুই অনেক ভালো ছেলে, এটা বোঝাতে চাচ্ছিস নাকি? তোর মতো দুই পয়সার ছেলের সাথে নিজের মেয়েকে বিয়ে দিব নাকি? আমি বলি নাই আমি ভালো। আয়ান আর কিছু বলার আগেই রাইসা বলে ওঠে, আয়ন চুপ করবে প্লিজ, অনেক জ্ঞান দিয়েছো, দয়া করে চুপ করো। রাইসার কথা শুনে আয়ান চুপ হয়ে গেল। নদীর আব্বু রেগে বলে ওঠে, আব্বা, আপনি তাকিয়ে কি দেখছেন? আপনার ছেলেকে এতটুকু ছেলে এসে অপমান করছে আর আপনি চুপচাপ শুনে যাচ্ছেন, কেউ কোনো প্রতিবাদ করছেন না। ছেলেটা ছোট হইলেও আসলে অনেক কিছু ঠিক বলছে। আব্বু, তুমি ওদিকে টানছো। আচ্ছা বাদ দে, মেজো যেহেতু মেনে নিয়েছে সেখানে আমার কথা বলে কি লাভ? রাইসা, ওকে নিয়ে রুমে যাও। রাইসা আয়ানকে ইশারা করলে আয়ান রাইসার সাথে যেতে লাগলো। নদী আয়নের দিকে তাকিয়ে আছে। আয়ান নদীর দিকে তাকিয়ে চোখ টিপ মারলে নদীর রাগে গজগজ করতে লাগলো। নদীর আব্বু রেগে চলে গেল। নদীর আম্মু বলে ওঠে, বাবা, এইটুকু ছেলে না কত বড় বড় কথা। এখনকার ছেলেমেয়েরা অনেক পাকনা। আয়ান ছোট হলেও কথাগুলো কিন্তু সঠিক বলেছে। পাকনামি করা লাগবে না তোর, যা এখান থেকে। রাইসার আব্বু চলে গেল। দাদুও নিজের রুমে চলে গেল। আয়ান রাইসার সাথে রুমে গেলে রাইসা রেগে ধমকে সুরে বলে ওঠে, এই তোমাকে আমি এইসব শিখিয়েছি? বড় আব্বুর সাথে যে তর্ক করলে মেরে হাড্ডি ভেঙে দিত। আব্বু চুপ করেছিল জন্য কিছু করলো না। আব্বু যদি কিছু বলতো আমাদের বিরুদ্ধে গেলে মেরে বের করে দিত। সরি ম্যাম। রাইসার ফোন বেজে উঠলে রাইসার বারান্দায় চলে যায়। আয়ান খাটের উপরে বসে চিন্তিত হয়ে বসে থাকলো। আয়ান মনে মনে ভাবতে লাগলো, আমি কি কাজটা ঠিক করছি? লোকটার চোখে আমি স্পষ্ট কষ্টের ছাপ দেখলাম। উনি হয়তো কল্পনাও করতে পারছে না তার মেয়ে এমন একটা কাজ করতে পারে। আমি কি ওনাকে সব সত্যিটা বলে দিব? না থাক, সত্যিটা বলে দিলে অন্য ঝামেলা হয়ে যাবে। আয়ান কথাগুলো ভাবতে লাগলো। 10টার দিকে রাইসাদের ডাকলে আয়ান রাইসা দুজন নিচে চলে গেল। আয়ান সবার সাথে ডাইনিং টেবিলে বসতে যাবে, তখনই নদীর আব্বু এসে বললেই, সামান্য একজন এমপ্লয়ি হয়ে বসদের সাথে খেতে বসতে চায় কোন সাহসে? এই ছেলে, নিচে গিয়ে বসো। সরি স্যার। শফিক, চুপ কর তো। আয়ান, তুমি বসো আমাদের সাথে। ও যদি আমাদের সাথে খায়, আমি খাওয়ার বাদ দিয়ে উঠে যাব। নদীর আব্বুর কথা শুনে কিছু বলবে, তখন আয়ান বলে ওঠে, স্যার আপনি থাকেন, সমস্যা নাই, আমি নিচে বসছি। আয়ান এক সাইডে গিয়ে ফ্লোরে বসলে নদী আয়ানের পাশে গিয়ে বসলো। আশিকও চলে গেল। রাইসাও আশিকের পাশে বসে পড়ল। নদীর আব্বু রেগে বলে ওঠে, কিরে, তোরা ওখানে বসলি কেন? আম্মু, কাকি, আমাদের এখানে খাইতে দেন। আপনারা আমার সাথে কেন বসছেন? আমি গরিব ঘরের সন্তান, আপনারা যান। আমার সাথে বসা আপনার জন্য ঠিক না। তুমিও মানুষ, আমরাও। ওয়েট, আমি নিয়ে আসি। আশিক নদী উঠে খাবার নিয়ে আসতে গেলে নদীর আব্বু রেগে নদীর গালে থাপ্পড় মারতে গেলে আশিক সামনে দাঁড়ালে ওর গালে গিয়ে থাপ্পড়টা পড়ল। দাদু রেগে বলে ওঠে, আমার দাদু ভাইদের গায়ে হাত তোলার সাহস তোকে কে দিল? ওদের মতো থাকতে ওদের দে সব কিছু জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করিস না। আব্বাজান, প্লিজ, আপনি আমাদের মধ্যে নাক গলাবেন না। একজন তো ধরে নিয়ে এসেছে বস্তির টোকাইকে, আবার এটা যে কি করবে সেটাই ভেবে পাচ্ছি না আমি। এত বড় সাহস, আমাকে বলস আমি নাক গলাই? দাদু নদীর আব্বুর কথা সহ্য করতে না পেরে বুকে ব্যথা উঠে গেল। আয়ান দৌড়ে গিয়ে দাদুকে ধরে ফেলল।
নদী দাদুকে ধরে বলতে লাগলো, দাদু কি হলো? আপনার অনেক ব্যথা করছে? আপনি শান্ত হন। আব্বু, আপনি এইটা কি করলেন? আপনি জানেন দাদুকে রাগানো যাবে না, তারপরও আপনি সেই কাজটাই করলেন। নদীর আব্বু থমকে গেল। তাড়াতাড়ি করে দাদুকে ধরতেই রাইসার আব্বু হাত সরিয়ে দিলে আয়ান দাদুকে কোলে তুলে নিয়ে বলে, ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে, এভাবে এখানে রাখা যাবে না। আশিক আয়ানের সাথে ধরে নিয়ে যেতে লাগলো। আয়ান আশিকের পেছন পেছন সবাই যেতে লাগলো। নদীর আব্বু চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আয়ান গাড়িতে তুলে দিল। নদী রাইসা ওর দাদুকে ধরে কান্না করতে লাগলো। আয়ান ড্রাইভারের কাছ থেকে চাবি নিয়ে ড্রাইভিং করতে লাগলো। আশিক আয়ানকে রাস্তা চিনিয়ে দিতে লাগলো। আয়ান হসপিটালের সামনে গিয়ে থামিয়ে তাড়াতাড়ি করে আশিকের সাহায্য নিয়ে দাদুকে নিয়ে হসপিটালে চলে গেল। নার্স এসেছে, দাদুকে নিয়ে চলে গেল। নদী রাইসা কান্না করতে লাগলো। আয়ান নদী রাইসাকে বসিয়ে দিয়ে বলতে লাগলো, দুইজন কান্না থামান, কিছু হবে না। আল্লাহর কাছে দোয়া করেন। আর এইভাবে কেউ কান্না করে নাকি? কান্না থামান তো। দাদুর কিছু হয়ে গেলে আমি কার সাথে আবদার করব? কে আমাকে বুঝবে, ভালোবাসবে? আমার কিছু হলে কে আগে এসেছে পাশে দাঁড়াবে? ওনার কিছু হবে না, আল্লাহর কাছে দোয়া করলে তো পারেন। অ্যান্ড তুমি চুপ করবে? আমাদের কষ্ট তুমি কি বুঝবে? তুমি তো এতিমখানায় বড় হয়েছ। তোমার ফ্যামিলি থাকলে আমাদের ভেতরে কারো কিছু হলে বুঝতে। রাইসার কথা শুনে আয়ানের বুকের ভেতরে ঠুক করে উঠল। আয়ান চুপ হয়ে গেল। আয়ান উঠে দাঁড়িয়ে দাদুর কেবিনের দিকে তাকিয়ে থাকলো। আশিক ডাক্তার ডেকে নিয়ে আসলেই ডাক্তার চলে গেল দাদুকে দেখতে। সবাই হসপিটালে চলে আসলো। কয়েক ঘন্টা পর ডাক্তার বের হইলে সবাই ডাক্তারের কাছে এগিয়ে গেল। ডাক্তার বলে উঠে, রোগীর আপাতত ঠিক আছে। আপনাদের তো বলে দেওয়া হয়েছিল রোগীকে হার্ট না করা। ওনাকে কোনো চিন্তা ভাবনা রাগানো যাবে না, ওনার খেয়াল রাখতে হবে। পরের বার এই অবস্থা হইলেই বাঁচানো সম্ভব হবে না। ডাক্তার আর কিছু কথা বলেই চলে গেল। নার্স মেডিসিন লিস্ট দিলে আয়ান বলে উঠে, আমার কাছে দিন, আমি নিয়ে আসছি। আয়ান লিস্ট নিয়ে চলে গেল। ফার্মেসিতে গিয়ে মেডিসিনগুলো কিনে হসপিটালে চলে আসলো। আয়ান মেডিসিনগুলো দিলে নার্স হাতে দাদুর কাছে চলে গেল। 5 দিন পর দাদুকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসা হয়েছে। দাদু খাটে শুয়ে থেকে কিছু ভাবছে। আয়ান বলে উঠল, দাদু আসবো। দাদু ইশারা করলেই আয়ান ভিতরে গিয়ে দাদুর পাশে চেয়ার টেনে বসে পড়ল। কি ব্যাপার দাদু, দাদিমাকে মিস করেন নাকি? তুমি কিভাবে বুঝলে? ওই তো আপনার বুকের ভিতর থেকে শব্দ হচ্ছে, উনি বলল, সেটা শুনে বললাম। আয়ানের কথা শুনে দাদু হেসে দিয়ে বলে, তোমাকে প্রথম দেখে ভেবেছিলাম তুমি অনেক গম্ভীর টাইপের। এই 5 দিনে যা বুঝলাম। কি বুঝলেন? ফাজিল নাকি? অনেক মজার একটা ছেলে তুমি। তুমি 5 দিনে সবার সাথে কত সুন্দর মিশে গেছো। আপনারা ভালো বলে মিশতে পারছি, চাচা শ্বশুর তো এখনো সহ্য করতে পারছে না। ওর কথা বাদ দাও। ওই ছোট থেকে খিটখিটে মেজাজের বড় সন্তান তো মায়ের আদরের বাদর হয়ে গেছে। ওনার আম্মু ওনাকে অনেক ভালোবাসতো, তাই না? হ্যাঁ, ওর আম্মু ওদের অনেক ভালোবাসতো। আমি বাবা হয়ে ওদের কখনোই সময় দিতে পারি নাই, ওদের মনে জায়গা নিতে পারি নাই। ওদের মা যখন আমাদের ছেড়ে চলে গেল তখন থেকে ওরা আমাকে অপছন্দ করা শুরু করে দেয়। ওরা বুঝতে না দিলেও আমি ঠিকই বুঝতে পারি। দাদিমা কি হয়েছিল? আমার ছোট সন্তানের সাথে এই বাড়ি থেকে বের হয়ে গেছিল। সেই যে চলে গেছে, আর কোনোদিন তার দেখা পাই নাই। অনেক খোঁজ নিয়েছি, কিন্তু কোথায় থাকে এটাও বের করতে পারি নাই। 20 বছর আগে একবার পত্রিকার কাগজে তাকে দেখেছিলাম। বিজনেসম্যান নাম্বার 1 হিসাবে পরিচয় পেয়েছে। দাদিমা এখন কোথায় জানেন না? আর আপনি তার ঠিকানা পান নাই? পেয়েছিলাম, কিন্তু তার সাথে দেখা করতে পারি নাই। সেই সুযোগটা পাওয়ার আগেই জেলখানায় জায়গা হয়ে যায়। মানে কি বলেন? জেলখানায় মানে? আমার 3 বছরের জেল হয়েছিল। পরিচিত একজন মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছিল। জেল থেকে বের হয়ে সোজা দেশে চলে আসি। সবাই ভেবেছিল আমি মারা গেছি। ও আচ্ছা। একটাই কথা বলবো। জি বলেন। তোমার মাঝে আমি আমার ছোট ছেলের অনেক মিল পাই। তোমার হাসি, তোমার চলাফেরা আমার ছেলের মতো। আমার ছেলে তোমার মতো করে হাসতো। ওই খুব বুদ্ধিমান ছিল। তোমাকে দেখলে আমার ছেলের কথা মনে পড়ে যায়। আপনার ছেলের নাম কি আর তার কি কোনো ছবি আছে? আমার ছেলের নাম
দাদু পুরো কথা শেষ করবে তখনই আয়ানের ফোন বেজে উঠলে আয়ান দাদুকে বলে, দাদু থাকেন, একটা মিটিং আছে, বউকে জানাতে হবে। আয়ান কথাগুলো বলে রুম থেকে বের হয়ে ফোনে কথা বলতে বলতে যেতে নিলে হঠাৎ করে কেউ পেছন থেকে টান দিয়ে রুমের ভেতরে নিয়ে গেল। আয়ান কল কেটে দিয়ে পিছনে ঘুরে তাকাতে সাথে সাথে নদী আয়ানের ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। আয়ান নদীর কোমর ধরে ঠোঁটজোড়া ওপরে অত্যাচার করতে লাগলো। 3 মিনিট পর ছেড়ে দিলে নদী বলে উঠে, তোর বউকে তুই টাচ করস নাই, আমি জানি তোদের বাসর আজ হবে। তার আগেই আমি তোর ঠোঁটগুলো ইউজ করলাম। শুধু ঠোঁট, অন্য কিছু ইউজ করবেন না? কি বলতে চাস? কিছু না। ও হ্যাঁ, বউয়ের কাছে যেতে হবে। যা, তোর বউ তোর জন্য অপেক্ষা করছে। করবেই তো, আমার বউ আমার জন্য অপেক্ষা করবে না তো কার জন্য করবে? আয়নের কথায় নদীর রাগ উঠলে কলার চেপে ধরে বলে, আমি তোকে ভালোবাসি, আমি তোর প্রথম স্ত্রী। তুই আমার আগে ওর সাথে বাসর করতে পারবি না। দেখ আমি কি করি আজকে। কি করবে? হ্যাঁ, কিছু করতে পারবে না। আমি তো আজ বাসর করবই। তোর সাহস থাকলে করে দেখাস। ওকে। আয়ান কথাগুলো বলেই রুম থেকে বের হয়ে সোজা রাইসার রুমে চলে গেল। রাইসা আয়ানকে দেখে বলল, কোথায় ছিলে আয়ান? ম্যাম, সজীব স্যারকে কল দিয়ে কথা বলেন। বললাম মিটিং সকালে বলে দিয়েছে, রাতের ভিতরে ফাইলগুলো রেডি করতে হবে। আর কয়েকটা তো ফাইল, কাজ শেষ করা যাবে। আচ্ছা আমি বাইরে যাব। ঠিক আছে। রাইসা চলে গেল। আয়ান একটা ফাইল নিয়ে সোফায় বসে ফাইলে কাজ করতে লাগলো। নদী রুমে এসেছে, আয়ানের পাশে বসলো। আয়ানের হাঁটুতে হাত দিয়ে ঠোঁট কামড়াতে লাগলো। আয়ান বারবার হাত সরিয়ে দিয়ে কাজ করতে লাগলো। নদী আয়ানের ফাইল নিতে যাবে, সাথে সাথে আয়ান নদীকে ধরে কোলে বসিয়ে দিয়ে ফাইল হাত থেকে কেড়ে নিয়ে টি টেবিলের উপরে রেখে দেখতে লাগলো। নদী ডিস্টার্ব করতে নিলে আয়ান টান দিয়ে ওর দিকে ঘুরিয়ে এক হাত দিয়ে চেপে ধরে কানে হালকা করে কামড় দিয়ে ধরে থাকলো। নদী আয়ানের পিঠে মারতে লাগলো আর বলতে লাগলো, ছাড়ো রাক্ষস কোথাকার, তোমাকে কেউ মাংস খাওয়ায় নাই নাকি যে মানুষের মাংস খেতে চাচ্ছ? আয়ান কান ছেড়ে দিয়ে বলি, দুষ্টুমি করা বন্ধ করবে, কাজ করতে দাও। আমি বাসর করব, আমি বড় বউ, আমার অধিকার সবার আগে। সময় হইলে করব, এখন করার মুড নাই। কাজ করতে দিবে নাকি আমি কিছু একটা করব? আমি তো চাই কিছু একটা করো। কামড় দিয়ে গাল লাল করে দিব, পরে আর কাউকে দেখাতে পারবে না। তাই চুপচাপ বসে থাকো, কাজ করতে দাও। আমার কান্না আসছে, আমি কান্না করি, তুমি কাজ করো। নদীর কথা শুনে আয়ান রূপ উচকিয়ে তাকিয়ে বলে, কান্না কেন করবে? কি হয়েছে? আয়ান, আমি সত্যি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আমি তোমার আশেপাশে অন্য নারীকে সহ্য করতে পারছি না। কেন বুঝতে পারছো না? আমাদের বিয়েটা যেমনই হোক, আমরা তো স্বামী স্ত্রী। আয়ান, এই বিয়েটা কেন করলে তুমি? নদী কথাগুলো বলে কান্না করতে লাগলো। আয়ান নদীকে কোল থেকে নামিয়ে দিলে নদী বাচ্চাদের মতো আয়ানের শার্টের সাথে নাকের পানি মুছতে লাগলো আর কান্না করতে লাগলো। আয়ান নদীকে এক হাত দিয়ে সামনের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো, অন্য হাত দিয়ে কাজ করতে লাগলো। নদী বাচ্চাদের মতো করে আয়ানের শার্ট টানতে টানতে কান্না করতে করতে বলতে লাগলো, কেন করলে আয়ান? তুমি বিবাহিত জানার পরও কেন তুমি রাইসাকে বিয়ে করলে? আমি তো তোমাকে ডিভোর্স দেই নাই, তুমি কেন বিয়ে করলে? তাও আবার আমার কাজিনকে। আমি কিভাবে ওকে বলবো আমার স্বামীর সাথে তুই কেন থাকোস? তোকে দেখলে আমার রাগ হয়, কষ্ট হয়। নদী কথাগুলো বলতে লাগলো আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। আয়ান এক হাত দিয়ে বাহুতে জড়িয়ে ধরে হাত বুলিয়ে দিতে লাগলো। নদী কান্না করতে করতে বলতে লাগলো, তুমি কি জানো না, বাঙালি নারীরা সব ছাড়তে পারে কিন্তু তার স্বামীর ভাগ কাউকে দিতে চায় না। তুমি সবকিছু জেনে কেন বিয়ে করলে আয়ান? তোমার টাকার দরকার হইলে আমার সাথে যোগাযোগ করতে পারতে। তুমি তো আমার বাসা চিনতে, সব চিনেও তুমি আমার কাছে কেন আসো নাই? আমার বোনকে বিয়ে করলে। তুমি জানো আমি তোমাকে কত মিস করছি। আমি তোমাকে নিয়ে সব সময় ভাবতাম। তুমি বিয়েটা না মানলেও আমি তো বিয়েটা মেনে নিয়েছিলাম আয়ান। নদী কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়লো। আয়ান নিজের কাজ রেখে নদীর দিকে তাকিয়ে 2 হাত দিয়ে চোখ মুছে দিতে লাগলো। নদীর রেগে হাত সরিয়ে দিতে লাগলো। আয়ান জোর করে নদীকে জড়িয়ে ধরে বলতে লাগলো, কান্না থামাও, কেউ এসে যাবে। তোমার মনে কি কারোর প্রতি কোনো দয়া মায়া হয় না? তোমার মন এতটা পাষাণ কেন? আমি এমনই, আমার কারোর প্রতি মায়া হয় না। আমার প্রতি একটু মায়া জন্মালে কি ক্ষতি হবে? হ্যাঁ, কান্না থামাও, কথায় কথায় কান্না করবে না তো। এটার খুব বিরক্ত লাগে। কেউ মনে হয় আসছে, চোখ মুছো। আয়ান নদীকে ছেড়ে দিয়ে কাজ করতে লাগলো।
নদী তাড়াতাড়ি করে চোখ মুছে ফেললো। নিজেকে স্বাভাবিক করতে গিয়ে আবার কান্না করলে কারোর কণ্ঠের শব্দ শুনে সাথে সাথে নিজেকে সামলিয়ে নেয়। আশিক এসেছে বলে উঠে, আয়ান আমার গার্লফ্রেন্ড, ওর ফ্যামিলি দেশে এসে গেছে, রাফি ভাইও এসেছে, এখন কি হবে? আশিক কথাগুলো বলে সামনে তাকাতেই দেখে নদী বসে আছে। নদী আশিকের কথা শুনে বলে, গার্লফ্রেন্ড আছে তোর? আপু তুই এখানে কি করো? দুলা ভাইয়ের সাথে গল্প করি। তোর গার্লফ্রেন্ড আছে? আপু কাউকে বলো না, আব্বু শুনলে রেগে যাবে। বলবো না, বাট আমার কথা শুনে চললে। ঠিক আছে, সব শুনবো। আপু তুমি একটু যাও তো, আমি আয়নের সাথে কথা বলবো। ওই দুলা ভাই হয়? তুই নাম ধরে ডাকছিস কেন? অভদ্র কোথাকার। আমি অনুমতি দিয়েছি, তাই বলছে আপনি জানতো। কিসের অনুমতি? হ্যাঁ, ওকে দুলা ভাই বলে ডাকবি, একদম নাম ধরে ডাকবি না। ঠিক আছে তুমি যাও। নদী চলে গেলে আশিক আয়নের কাছে এসে বলে, আপু তো বাইরে গেছে, এখন কি হবে? ভাইয়া যদি তার বাবা মাকে নিয়ে চলে আসে, হুট করে যদি সবাই জেনে যায় যে এতদিন মিথ্যা কথা বলেছে রাইসা আপু তুমি তার হাজবেন্ড না, ভাবতে পারছো কি হবে? আমার আব্বু আরও রেগে যাবে। আপনার রিয়েল দুলাভাইকে কল করে সোজা বলেন এই বাসায় আসা লাগবে না। ভালোভাবে বুঝিয়ে বলেন, আমরা আগে সবাইকে বুঝিয়ে নেই তারপর। তাই বলতে হবে। উনি ওনার দাদুর বাড়িতে যাবে, ওইখান থেকে সোজা আমাদের বাসায় আসবে হয়তো। দাদার বাড়ি? হ্যাঁ। ও আচ্ছা। আপু কখন আসবে, কিছু বলে গেছে কি? কল দেন। কল কেটে দেয়, মনে হয় ব্যস্ত আছে। ও আচ্ছা যান, চিন্তা করেন না, কিছু হবে না, সব ঠিকঠাক হয়ে যাবে। আশিক চলে গেল। আয়ান মনে মনে কিছুক্ষণ ভেবে কাজ করতে লাগলো। রাত 10টায় রাইসা রুমে আসলে আয়ানকে বলল, আয়ান, আজকে থেকে কিছু শুনেছো? হ্যাঁ, আপনার বয়ফ্রেন্ড এখানে আসবে ফ্যামিলি নিয়ে। 3 দিন সময় আছে। ওই এখনো বলেনি, বাট ওরা ঘুরতে দেশে এসেছে। 3 দিনের ভিতরে রাফি ওর ফ্যামিলিকে জানিয়ে দিয়ে চলে আসবে। এখন আমাদের কাজ হলো যে কোনোভাবে হোক সবাইকে বুঝিয়ে বলতে হবে আমরা কেন এমন করেছি। আচ্ছা, 3 দিন সময় আছে, এর ভিতরে সব ঠিক করে নেওয়া যাবে। আর আপনি তো বলেছিলেন কাজের চাপে দেশে আসতে পারছেন না, তাহলে হঠাৎ করে দেশে কেন আসলো? আমি জানি না, শুধু বলো দেশে আসবে, 3 দিন পর আমাদের এখানে আসবে। আমার মাথায় কিছু কাজ করছে না, ওর মাথায় যে কি ঢুকে আছে কে জানে। ও আচ্ছা। রাইসা কিছু বলবে তখনই রুমি নদী ভিতরে ঢুকে বলে, রাইসা। হ্যাঁ বল। আজকে আমি তোর সাথে ঘুমাবো। অনেকদিন ধরে দুই বোন একসাথে থাকি না, গল্প করা হয় না। রাইসা নদীর কথা শুনে চমকে গেল, ঢোক গিলতে লাগলো। আয়ান মনে মনে ভাবতে লাগলো, পাগলি বউ আমার, ভেবেছে আমি ম্যামের সাথে বাসর করব। পাগলি তো জানে না আমাদের বিয়ে হয় নাই, আর তো বাসর দূরের কথা। ইয়া মানে? নদী, আমাদের তো অনেক কাজ, আগামীকাল একসাথে গল্প করব। বুঝছি, জামাই পেয়ে বোনদের ভুলে গেছিস। আমি যে তোর বোনের থেকেও বেশি কিছু, এইটা তুই ভুলে গেছিস। এখন তোর স্বামী সব, তাই না? আরে নদী, তা না, তুই ভুল বসছিস। দেখ, সত্যি আমাদের অনেক কাজ আছে। রাইসার কথা শুনে নদী মনে মনে ভাবতে লাগলো, কি কাজ আছে আমি ভালো করে জানি। আমার জামাইয়ের সাথে বাসর করাবো ভালো করে, যেইভাবেই হোক এই রুমে থাকতেই হবে, না হলে ওদের মাঝে না না, এটা হতে পারে না। নদী কথাগুলো ভেবে বলে ওঠে, আমি কিছু জানি না, আমি এখানে থাকবো, তোর সাথে ঘুমাবো, এটাই আমার শেষ কথা। নদী কথাগুলো বলে সোজা খাটে গিয়ে শুয়ে পড়লো। আয়ান বলে ওঠে, শালিকা তুমি তো জানো আমাদের বাসর এখনো হয় নাই, তুমি যদি থাকো তাহলে আমরা বাসর কিভাবে করব? আয়ানের কথা শুনে রাইসা রাগী লুক নিয়ে তাকালে আয়ান চোখ টিপ দিলে রাইসা কিছু বলল না। নদী বলে উঠে, দেখুন দুলা ভাই, আমার বোনকে আমি অনেক ভালোবাসি। আমি এতদিন দেশে ছিলাম না, রাইসাও নিজের অফিসের জন্য ব্যস্ত ছিল। দুই বোন অনেক দিন ধরে একসাথে থাকি না, বাসর পরে করেন। বউ তো আর পালিয়ে যাচ্ছে না। আমার অনেক মনে পড়ছে রাইসাকে। আমি এখন এখান থেকে যাব না। আপনি আমার বউকে আমার থেকে দূরে রাখতে পারেন না। আইন বাদ দাও, নদী বয়সে শুধু বড় হয়েছে, এখনো বাচ্চাদের মতো আছে। আর আসলে আমরা দু বোন অনেক দিন ধরে একসাথে থাকি না। আজকে তুমি সবাই ঘুমাও, আমি আর নদী একসাথে ঘুমাবো। বউ, তুমি শুধু তোমার বোনের কথা ভাবলে, আমার কথা তো একটু ভাবো না। রাইসা চোখ পাকালে আয়ান ইশারা করলে রাইসা বলে ওঠে, এতদিন ধৈর্য ধরেছ, আজকে রাত তো ধৈর্য ধরো। রাইসা আমার কাছে আয়, তোর জামাইয়ের কাছে অনেক গেছস। নদী রাইসাকে খাটে বসিয়ে রাইসার কোলে বসে আয়ানের দিকে তাকিয়ে ভিলেনের মতো হাসি দিলে আয়ান হাসতে শুরু করে দিল। রাইসা ভ্রু কুচকে তাকালে আয়ান বলে ওঠে,
বউ আমার জায়গায় তুমি শালিকাকে কেন দিচ্ছ? কাজ করো। ঠিক আছে। রাইসা নদীর মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিল। রাইসা আয়ানকে বলে, এই তুমি এত বেশি কথা বলে কেন? রাগ তুলবে না বলে দিলাম, ভুলেছেও না। তুমি কিন্তু আমার ফেক হাজবেন্ড, জামাইয়ের মতো ব্যবহার করবে না একদম। ম্যাম, আপনার যে বোন উনি সন্দেহ করত, তাই আমি একটু বাজে কথা বলছি। আমি আপনার জন্য তো বললাম। ভালো হয়েছে, মনোযোগ দাও। আয়ান চুপচাপ কাজ করতে লাগলো। রাইসা ল্যাপটপ নিয়ে কাজ করতে লাগলো। সারা রাত দুইজন কাজ করতেই লাগলো। 4টার দিকে দুইজন ঘুমিয়ে গেল। সকালে নদী ঘুম ভাঙলে দেখে রাইসা ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। নদী রাইসার হাত সরিয়ে দিয়ে আয়নের দিকে তাকিয়ে দেখে আয়ান সোফায় ঘুমিয়ে আছে। নদী বিজয়ী হাসি হেসে মনে মনে ভাবতে লাগলো, কর বাসর, আমার আগে বাসর করার মজা বুঝিয়ে দিয়েছি। লুচ্চা বেডা একটা, এমন জায়গায় মারবো না বাসর আর মুখেও নিয়ে আসবি না, কুত্তা বিড়াল। নদী মুখ ভেঙচি দিয়ে নেমে চলে গেল রুমে। রাইসার ঘুম ভাঙলে ঘড়ির দিকে তাকাতে দেখে অনেক বেজে গেছে। রাইসা তাড়াতাড়ি করে উঠে পড়লো। আয়নকে তাড়াতাড়ি ডাক দিয়ে তুলে নিয়ে বলল, আয়ন ওঠো, তাড়াতাড়ি রেডি হতে হবে, অনেক বেঁচে গেছে। রাইসা কথাগুলো বলে চলে গেল। আয়ান তাড়াহুড়ো করে উঠে পড়লো। ব্যাগ থেকে শার্ট প্যান্ট নিয়ে পাশের রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। রাইসার রুমে এসেছে, সব কিছু গুছিয়ে নিতে লাগলো। গুছিয়ে নিয়ে রাইসার সাথে তাড়াতাড়ি করে বাসা থেকে বের হয়ে গেল। সন্ধ্যার দিকে আয়ান রাইসা বাসায় ফিরল। বাসায় ঘরে যেতেই আয়ান রাইসা দুজন চমকে উঠল। আয়ানকে দেখে কেউ কিছু বলার আগেই নদীর আম্মু বলে ওঠে, আম্মাজান, এটা রাইসা আর তার হাজবেন্ড আয়ান। রাইসা, এইটা তোর দাদিমা, ছোট চাচ্চু চাচ্চি, আর এটা তোর ছোট চাচ্চুর ছেলে মেয়ে রাফি আতিয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আয়ানকে কেউ কিছু বলার আগেই আয়ান হাতিয়ার সামনে গিয়ে ঠাস করে থাপ্পড় মেরে দিল। সবাই হতভম্ব হয়ে গেল। নদীর আব্বু রেগে বলে ওঠে, ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, আমার বাতিজির গায়ে হাত তুলস? রাইসা, তোর জামাইকে আজকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। অনেক সহ্য করেছি, আর না। আয়ান, এটা কি করলে? এই তোমার বয়স কত? আতিয়া গালে হাত দিয়ে ঠোঁট বিছিরে কান্না করতে লাগলো। আয়ানকে জড়িয়ে ধরলে আয়ান সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। আয়ান বলে ওঠে, খুব পাকনা হয়ে গেছো তাই না? কোথায় কি করো তুমি? কি ভাবছো আমি কিছু জানি না? থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফেলে দিব। কি করছো তুমি জানো না নাকি? আমি যদি মুখ খুলি তো তোমাকে মেরে কেটে নদীতে ভাসিয়ে দিব। ছাড়ো। নদীর আব্বু রেগে আয়নের কলার ধরে টান দিয়ে ঠাস করে থাপ্পড় মারলো। দাদিমা বলে ওঠে, শফিক, ছাড়ো ওকে। আম্মাজান, আপনি জানেন না এই ফকিন্নির বাচ্চা রাইসাকে ফাঁসিয়ে বিয়ে করেছে। আমাদের সম্পত্তির লোভে এই বাড়িতে এসেছে। শফিক, ছাড়তে বলেছি, ছাড়ো। কে কি সেটাই না জেনে হাত তুলবে না। তোমাদের সম্পত্তির লোভ ওর নাই, বুঝতে পারছো? ওর যা আছে তোমাদের তাও নেই। ছেড়ে ওকে। দাদিমার কথা শুনিয়ে সবাই অবাক হয়ে গেল। আয়ান নদীর আব্বুর হাত সরিয়ে দিয়ে বলল, আপনাদের সব ভাইদের মধ্যে শুধু অহংকার, একমাত্র আমার শ্বশুর ভালো মনের মানুষ। আয়ান কথাগুলো বলেই চলে গেল। রাইসা বলে উঠে, আয়ানের হয়ে আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। হাজব্যান্ডের সাথে অনেক সুখে আছেন দেখছি। অবশ্যই, কেন থাকবো না। রাইসা কথাগুলো বলেই চলে গেল। আয়ান ফ্রেশ হয়ে খাটে বসলে রাইসা রেগে বলে, তুমি আমার কাজিনের গায়ে হাত তোলার সাহস কি করে পেলে? নোংরামি করার একটা লিমিট আছে। আশিক ভাইয়ার গার্লফ্রেন্ড ওই মেয়েটা, অসভ্য একটা মেয়ে। ওরা তো বিয়ে করবে, তাতে তোমার কি সমস্যা? দেখো, তুমি নিজে লিমিটের ভেতরে থাকো। উনি আপনার কাজিন হয়, আগে তো বলেন নাই। কি বলবো, আমি নিজেই তো জানতাম না। জানলে কি এত কিছু করতে হইতো? সবাই জানিয়ে দিতাম। ও আচ্ছা, যাই হোক, আমরা যে প্রজেক্টটা পেলাম এতে অনেক ভালো লাগছে। আপনার অনেক দিনের স্বপ্ন পূর্ণ হয়েছে। এখন শুধু কাজ করতে হবে। ঢাকা চলে যেতে হবে যত তাড়াতাড়ি। আপনার ফ্যামিলিগত সমস্যার সমাধান করতে হবে। রাইসা আলমারি থেকে পোশাক নিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল করে ছাদে চলে গেল। আয়নও ছাদে চলে গেল। বাতাসে রাইসার চোখে কিছু পড়লে রাইসা বলে ওঠে, আয়ান, একটু দেখবে কি? গলা অনেক জ্বালা করছে।
আয়ান রাইসার চোখে ফু দিতে লাগলো। হঠাৎ করে ছাদে সবাই চলে আসলে সবাই হালকা করে কাশি দিলে আয়ান পিছনে ঘুরে দেখে নদী, রাফি, আতিয়া, আশিক আর কিছু কাজিনরা দাঁড়িয়ে আছে। নদী রেগে হাত মুঠো করে দাঁতে দাঁত চেপে বলে, সব কিছুতে একটা লিমিট থাকে। ছাদে এসেছে আপনাদের রোম্যান্স করতে হবে, নোংরামি করতে লজ্জা করে না? ঘর কি জন্য আছে? বিছানা বালিশ সব নিয়ে এসেছি, এখানে বাসর কর দুইজনে। নদীর কথা শুনে রাইসা রাফির দিকে তাকালো। রাইসা ঘৃণ্য শরীর গুলিয়ে আসতে লাগলো। রাফি কিছু না বলে এক সাইডে চলে গেল। আয়ান নদীর দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে বলে, আমার বউ, আমি যেখানে ইচ্ছে সেখানে আদর করব। তোমার সমস্যা কোথায়? সব সময় বেশি বুঝবে না। আমার কি সমস্যা হবে? সবার সামনে নোংরামি মেনে নেওয়ার মতো না। আমরা না এসেছি, যদি এখানে বড়রা কেউ আসতো তখন কি হতো? দেখো তো কি আর হইতো। জাস্ট শ্যাট আপ আয়ান, মুখ সামলিয়ে কথা বলো। ভাইয়া ভাবির চোখে ময়লা গেছে, বের করে দাও। আমি তো বের করতে নিয়েছি, তার ভিতরে তো তোমরা চলে আসলে। আয়ানের মুখ থেকে ভাইয়া ভাবি শুনে বেশ অবাক হয়ে গেল নদী, রাইসা, আশিক। রাফি বলে ওঠে, তুই বের কর আমার বউ, নাকি যে আমি বের করব? মেজাজ খারাপ করবে না, তুমি ভালো করে জানো এখানে কোনো বাজে কিছু হতে পারে না। বের কর, কেউ দেখলে ঝামেলা হবে। চোখ দিয়ে পানি পড়ছে। আতিয়া ভাবির চোখের ময়লাটা বের করে দাও। উনি আমাদের ভাবি হয়, আমার বউ না, কাউকে বলো না। বড় ভাইয়া রাইসা আপুকে ভালোবাসে, ওনারা রিলেশনে আছে। আর তুমি আশিকের সাথে যা শুরু করছো, মেজাজ খারাপ করো না। কথা বলা যদি বেশি দেখি, থাপ্পড় মেরে গাল ফাটিয়ে দিব। আয়ানের কথা শুনে সবাই চোখ বড় বড় করে ফেলল। নদী বলে ওঠে, রাইসার সাথে তোমার বিয়ে হয় নাই? না। তুমি ওর সাথে 6 দিন এক রুমে কেন থাকলে? রাতে যেমন দেখছো সেইভাবে থাকি। আশা করি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। আর আমাদের নিয়ে বাজে চিন্তা ভাবনা নিয়ে আসবে না। উনি আমার বড় বোন, ভাবি, ম্যামের বাহিরে কিছু না। আয়ান কথাগুলো বলে চলে গেল। রাফি রাইসার কাছে এসেছে, চোখে ময়লা পরিষ্কার করতে লাগলো। রাইসা বলে ওঠে, রাফি, তুমি কি আমাকে ভুল বুঝেছিলে নদীর মতো? তুমি কি ওটাই ভাবছিলে? আরে না, তোমার কি মনে হয় আমি তোমার রুমে সিসি ক্যামেরা রাখার কথা বললেও কেন রাখি নাই? আমি জানি আয়ান তোমার দিকে বাজেভাবে তাকাবে না। আয়ান আমার ছোট ভাই, তোমার দেওয়ার হয়। রাফির কথা শুনে নদী, আশিক, রাইসার চোখ বড় বড় হয়ে গেল। রাইসা বলে ওঠে, কি বলো? আয়ান তোমার ভাই হইলে ওই বস্তিতে কি করে? আর আমাদের অফিসে এত ছোট পদে কাজ কেন করে? ওই আব্বুকে পছন্দ করে না। তোমার আব্বু যেমন তোমাদের দুই ভাই বোনকে পেরায় রাখে, শাসন রাখে, তেমন সেম আমার আব্বু। আব্বু অনেক রাগী, বদমেজাজি। আব্বু ছোটবেলা থেকে বাইরে বেশি থেকেছে। আয়ান আব্বুর ভালোবাসা তেমন পায় নাই। তার ভিতরে আবার আব্বু বাসায় আসলে আয়ানকে আমাদের তিনজনকে অনেক শাসনে রাখতো। কিছু ভুল করলে মারতো, বকাঝকা করতো। আম্মু কিছু বলে আম্মুর গায়ে হাত তুলতো। আম্মুর গায়ে হাত তোলা থেকে ওইটাই আয়ানের মনের ভিতরে আব্বুর প্রতি ঘৃণা জন্ম নেয়। আব্বুর কোনো কাজ আয়ানের ভালো লাগতো না। আম্মুকে প্রতিবাদ করতে বলে আম্মু করতো না, আয়ানকে বুঝাতো। আয়ান একদিন রেগে গিয়ে ভাঙচুর করে বলে দেয়, ওই আব্বু আম্মুর কারো সন্তান না, ও এতিম। ওকে যদি সন্তান হিসাবে পরিচয় দেয়, সেই দিন আয়ান নিজেকে শেষ করে দিবে। সেই দিন রাতে আয়ান পালিয়ে দেশে চলে আসে। তারপর থেকে অন্য পরিচয় আছে। সেদিন কোলে নিয়ে আসলাম, তুমি তো ওকে কিছু বলো না, আর আমাকেও তো বললে না। আমি তোমাকে কিছু বললেও ওই এখানে আসতো না। তুমি ভাবি হবে দেখে তোমার সাথে এসেছে। অন্য কোনো মেয়ে হইলে তোমার সাথে কখনোই আসতো না। মানুষ ঠকানো ওর পছন্দ না। এই কাজগুলো করতেও ওই মনের সাথে হয়তো লড়াই করেছে। প্রথমেও রাজি হয়নি, তোমাকে দেখার পর হুট করে হ্যাঁ বলে দেয়। আমি বুঝতে পারছিলাম না, ওকে দেখে কোনো কিছু বোঝা যায় না, চাপা স্বভাবের। সবার কথা শুনে নদী থমকে গেল। নদী দৌড়ে নিচে চলে গেল। নদী রাইসার রুমের সামনে গিয়ে দেখে আয়ানের আম্মু আয়ানকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলছে, আয়ান, আর কতদিন আমাকে এভাবে শাস্তি দিবি? তুই আমার সন্তান, তোকে আমি কারোর সামনে পরিচয় দিতে পারছি না। আয়ান, তোকে এভাবে দেখতে আমার একদম ভালো লাগছে না। সন্তানকে কষ্ট পেতে দেখলে কি কোনো মায়ের মন শান্ত থাকতে পারে বল? 2টা সন্তান আছে, তাদের নিয়ে থাকেন, আমাকে ছাড়েন, কেউ এসে পড়বে। আয়ান, রাগ অভিমান কমিয়ে আমাদের সাথে চল না আয়ান। তোর আব্বু তোকে অনেক ভালোবাসে, বিশ্বাস কর। তোর আব্বু বাহিরে রাগী, ভেতরে তার মনটা একদম নরম। তাতে আমি কি করব? ছাড়েন তো। অহংকার ফ্যামিলির সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। আপনি এখান থেকে যান। আয়ান কথাটা বলে ওর আম্মুকে সরিয়ে দিয়ে বারান্দায় চলে গেল। আয়ান বারান্দায় দরজা লাগিয়ে দিল।
আয়নের আম্মুকে বের হইতে দেখে নদী ওইখানেই চলে গেল। 3 ঘন্টা পর রাইসা রুমে এসেছে। আয়নকে দেখে বলে, আয়ন চলো নিচে খাবার খাওয়ার জন্য আম্মু ডাকছে। খাবো না, আপনি যান। এই তুমি এমন কেন? ঠিক মতো খেতে চাও না? ক্ষুধা না লাগলে আমি কি করব? চলো নিচে খেয়ে নেবে। ভাইয়া আপনার উপরে রাগ করে আছে নাকি? না। আচ্ছা তুমি আমার থেকে লুকালে কেন? তুমি যে রাফির ছোট ভাই। আমি কারো ভাই না, আমি আপনার অফিসের এমপ্লয়ি। যাই হোক আমার সাথে চলো। রাইসা আয়নের হাত ধরে নিয়ে যেতে লাগলো। আয়ন বিরক্ত লাগলে কিছু বলল না। নিচে গেলে রাইসা আয়নের হাত ছেড়ে দিল। দুজন নিচে চলে গেল। আয়নকে রাইসা বলল, আয়ন চেয়ারে বসো। দরকার নাই, যেখানে বসে খাই ওইখানেই ঠিক আছে। আয়ন নিচে বসলে সবাই অবাক হয়ে তাকালো। রাইসার আব্বু বলে উঠে, ব্যাস অনেক হয়েছে, আয়ান এখানে এসেছে, বসো। আমি তোমার শ্বশুর হয়ে বলছি, তুমি আমার কথা শুনবে না? তুমি কি মেয়ের জামাইকে মেনে নিলে নাকি? নদীর আব্বুর কথা শুনে রাইসার আব্বু কিছু না বলে উঠে গিয়ে আয়নের হাত ধরে চেয়ার টেনে বসিয়ে নিয়ে পাশে বসে পড়লো। রাইসা আয়নের পাশেই বসলো। রাইসার আব্বু বলে, আজ থেকে আমি আমার মেয়ের জামাইয়ের কোনো অপমান সহ্য করব না। আমার মেয়ে জামাই গরিব হতে পারে, বাট মনের দিক দিয়ে ওই ধনী। আর কিছু মানুষ টাকা পয়সা থাকার পরও সেই মনের দিক দিয়ে ছোট লোক। রাইসার আব্বুর কথা শুনে নদীর আব্বু রেগে গিয়ে বলে, তুই আমাকে ইঙ্গিত করে কথা বললি। দিন দিন অনেক সাহস বাড়ছে তোর। বড় ভাইকে সম্মান করতে ভুলে যাচ্ছিস তাই না? মেয়ের জামাইকে বেশি মাথায় তুলিস না, পরে দেখবি তোকে রাস্তায় বসিয়ে দিয়ে চলে গেছে। রাইসার আব্বু বলে, আমি বাঁচবো কতদিন? আমার মেয়ে ছেলে সুখে থাকলেই হবে, এক জায়গায় থাকলেই হবে। কি হলো, তাকিয়ে আছো কেন? খেতে দাও আয়ানকে। রাইসার আম্মু সবাই খাবার দিতে লাগলো। আয়নের আব্বু রাগে নিচের দিকে তাকিয়ে থাকলো। সবাইকে খাবার দিয়ে খেতে লাগলো। দাদিমা বলে উঠে, না জামাই, তুমি খাওয়া শেষ করে একটু আমার রুমে আসো তো, তোমার সাথে আমার কিছু কথা আছে। দুঃখিত, আমার কাজ আছে। আয়নের কথা শুনে নদীর আব্বু রেগে বলে, দেখ তোর মেয়ের জামাইয়ের কত বড় সাহস। আম্মা জানের মুখের উপরে বলে দেয় কাজ আছে। আম্মা জানের থেকে কি ওর কাজ আগে? আয়নের দিকে রাইসার আব্বু বলে, আয়ান বড়রা কিছু বললে শুনতে হয়। দেখো উনি আমার আম্মা যান, তুমি তাকে অসম্মান করাও বিষয়টা খুব দুঃখজনক। দুঃখিত। আয়ন কথাগুলো বলে নিচের দিকে তাকিয়ে থাকতে খেতে লাগলো। নদী আয়নের দিকে তাকিয়ে থাকতে লাগলো। সবাই টুকটাক কথা বলতে লাগলো। খাওয়া দাওয়া হইলে সবাই বসার ঘরে বসে পড়লো। আয়ান রাইসার পাশে বসে থেকে ফোন চালাচ্ছিল। সবাই কথা বলতে লাগলো। হঠাৎ করে আয়নের আব্বু বলে উঠে, ভাইজান, নদীকে তাহলে আমার বৌমা বানিয়ে নিতে চাই, আপনি কি বলেন? এটা তো খুব ভালো একটা সংবাদ। আমি নদীর জন্য পাত্র দেখতাম। সেখানে যদি রাফি বাবার সাথে বিয়ে হয় তাহলে তো অনেক ভালো হবে। হ্যাঁ, আমাদের মেয়ে আমাদের কাছে থাকবে। আমি এসেছি, আপনার ভাইকে বলেছিলাম, উনি বলল আপনারা রাজি না ও হতে পারেন। আরে না, রাজি কেন হবে না? আমার বাতিদির সাথে তো বিয়ে হবে, সেখানে না করার কোনো প্রশ্নই আসে না। আর এখানে বিয়ে হলে আরো অনেক ভালো হবে। আমার মেয়েকে নিয়ে কোনো চিন্তাই থাকবে না। আয়নের আব্বু আম্মু নদীর আব্বুর কথা বলতে লাগলো। আয়নের দিকে চোখ নদী তাকিয়ে আছে, রাফি রাইসার দিকে তাকিয়ে আছে। আয়ান সবার কথা শুনতে লাগলো। নদী আয়নের দিকে তাকিয়ে বলল, আব্বু আমি বিয়ে করতে পারবো না। নদীর কথা শুনে সবাই অবাক হয়ে গেল। নদীর আব্বু হাসি মুখে বলে, নদী, সব জায়গায় মজা করতে হয় না, এখানে সিরিয়াস ব্যাপারে কথা হচ্ছে। আমি কারোর সাথে মজা করছি না, আমি বিয়ে করতে পারবো না, এটাই আমার শেষ কথা। নদীর কথা শুনে নদীর আব্বু রেগে গিয়ে গালে সজোরে থাপ্পড় মেরে বলে, তোর সাহস কি করে হলো আমার মুখের উপরে না করস? আমি তোকে রাফির সাথে বিয়ে দিব, এটাই আমার লাস্ট কথা। তুই ভালো করে জানিস আমি একবার মুখ দিয়ে যা বের করি সেটাই করি। মেয়ে রাজি না থাকলে তাকে জোর করে বিয়ে দেওয়া ঠিক না আঙ্কেল। আয়নের কথা শুনে নদীর আব্বু রেগে ঘুরে আয়নের কলার ধরে বলে, তুই আমার মেয়ের মাথা নষ্ট করছিস নাকি? তুই তো আমার ফ্যামিলিকে নিজের হাতের মুঠো করে নিয়েছিস। দেখ, আমাকে রাগিয়ে দিস না, তোর জন্য মোটো কিছুই ভালো হবে না। রাইসার আব্বু নদীর আব্বুর হাত ধরে আয়নের কলার ছাড়িয়ে দিয়ে বলে, আয়ন খারাপ কিছু বলে নাই, নদী পছন্দ কি সেটা আগে জেনে তারপর বিয়ে ঠিক করো। মেয়ে রাজি না হলে সেখানে জোর করে বিয়ে দিও না। রাইসার আব্বুর কথা শুনে নদীর আব্বু বলে উঠে, বাহ, খুব সুন্দর। নিজের মেয়ে তো এম্পায়ারকে বিয়ে করে নিয়ে এসেছে।
এখন আমার মেয়ের মাথা জামাইকে দিয়ে খেয়ে নিয়েছে, যাতে আমার মেয়ের গরিব ফকিন্নির সাথে বিয়ে হয়। আমি খুব ভালো করে জানতাম তুই যে আমাদের সন্তান আমাদের ভালো সহ্য করতে পারস না। তুই যে ভালো মানুষের মুখোশ পরে থাকস। তুই যত চেষ্টা কর, আমি আমার মেয়েকে রাফির সাথে বিয়ে দিব। নদীর আব্বুর কথা শুনিয়ে রাইসার আব্বু বলে, নদী আমার মেয়ের মতো, বলতে আমার মেয়েই হয়। আমি ওকে রাইসা এক নজরেই দেখি, কখনোই ওদের আলাদাভাবে দেখিই নাই। আমি কেন চাইবো না আমার মেয়ে ভালো থাকুক? দেখো, মেয়ে কোথায় ভালো থাকবে সেটাই আমাদের বাবা মায়ের দেখা উচিত। মেজু ভাইজান সঠিক কথা বলছে। নদী যদি রাজি না হয়, জোর করা ঠিক হবে না। বাহ, আপনি আবার সন্তানদের কথাও ভাবেন। আরে বিয়ে হয়ে গেলে তখন সব ঠিক হয়ে যাবে। ওদের কথা রাখো তো। কোনো কিছু ঠিক হবে না। আমি বিবাহিত আব্বু, আমার হাজবেন্ড আছে। বিয়ে হওয়ার পর আবার বিয়ে কিভাবে করব? নদীর কথা শুনে সবাই চোখ বড় বড় করে ফেললো। রাইসা বলে ওঠে, নদী কি বলিস? তুই তো কোনোদিন কারোর সাথে প্রেম করিস নাই, তোকে তো কখনো ছেলেদের সাথে কথা বলতেও দেখি নাই। নদীর আম্মু, তোমার মেয়েকে সামলাও। আমার রাগ বেড়ে যাচ্ছে কিন্তু। মা মেয়েকে কি যে করব। নদী চুপ কর, কী ধরনের কথা বলস? বিয়ে করবি না বলে দিয়েছস, হয়ে গেছে। আবার মিথ্যা কথা বলতে হবে কেন? বিয়ে করেছস। আমি মিথ্যা বলছি না, আমি আসলেই বিবাহিত। তোমার জামাইকে আর কোনোদিন তো ফোন দেওয়া দেখলাম না। তুমি তো দেশে 1 বছর ধরে এসেছো, কই কখনো তো কল দেওয়া দেখলাম না। তোমার ফোনও তো আমার কাছে 2 দিন হলো ছিল। কোনো ছেলে ফ্রেন্ড বা কোনো ছেলে তো কল পেলাম না। আপু মজা করো না তো। আসলে তোর দোষ না, সব দোষ তোর মায়ের। নদীর আব্বু কথাগুলো বলি নদী আম্মুকে থাপ্পড় মারতে যাবে, সাথে সাথেই দাদিমা হাত ধরে গালে সজোরে থাপ্পড় মেরে দিয়ে বলল, ব্যাস অনেক হয়েছে, আর না। কি শুরু করেছো? বাপ ছেলের এক অবস্থা, কোনো কিছু হইলেই স্ত্রীর গায়ে হাত তুলবে। এইসব কি ধরনের অসভ্য? হ্যাঁ, কথা মুখ দিয়ে বলো, কথায় কথায় হাত তোলার অভ্যাস কমাও। আম্মা জান, আপনি জানেন না এই মেয়ে আমার চোখের আড়ালে কত কি করে রাখছে। কে জানে, আর যে মেয়ে মুখের উপরে তো দূর, চোখের উপরে চোখ রেখে কথা বলতে পারত না, সে মেয়ে আমার মুখের উপরে সোজা বলে দিচ্ছে এ বিবাহিত, বিয়ে করতে পারবে না। মেয়ে বড় হয়েছে, বিয়ে যদি করে থাকে সব দোষ তোর। তোর ব্যবহারে যা দেখতে পাচ্ছি, এখানে তোকে না জানিয়ে বিয়ে করবে, এটাই স্বাভাবিক। বড় ভাইজান শান্ত হন, এত রেগে গেলে হবে। নদী আম্মু, তুমি কি সত্যি বিয়ে করছো? জি। তোমার হাজবেন্ড কোথায়? মারা গেছে। আমার জামাই একটা কাপুরুষ, নিজের স্ত্রীকে সবার সামনে পরিচয় দেওয়ার সাহস পায় না। নদীর কথা শুনে আয়ান ভ্যাবাচাকা খেয়ে গেল। আয়ান নদীর পাশে দাঁড়িয়ে বলে, সবাই একটু চুপ করলে আমি কিছু কথা বলতে চাই। তুই আবার কি বলবি? অনেক কথা বলা আছে। আমি এখন যা বলবো কেউ রিয়্যাক্ট করতে পারবেন না, সব কথা শুনবেন। যখন বলবো আপনারা এখন রিয়্যাক্ট করতে পারেন, তাছাড়া যদি করেন এখানে যা আসে সব কিছু ভাঙচুর হবে। তুই হুমকি দেস নাকি? আয়ানের কলার ধরলে আয়ান হাত সরিয়ে দিয়ে বলল, কুল। প্রথমে তো মেজো চাচ্ছ আপনাকে, এখন যা বলবো আপনি অনেক কষ্ট পাবেন। আমাকে আপনি ক্ষমা করে দিয়েন। আমি আপনার কথা বলা শুরু করছি। রাইসা ম্যামের সাথে আমার কোনো সম্পর্ক নাই, ওনার সাথে আমার কোনো বিয়ে হয় নাই। আয়ানের কথা শুনে সবার চোখ বড় বড় করে ফেললো। রাইসার আব্বু বলে ওঠে, কি বলছো এসব আয়ান? তুমি বিয়ে না করলে তাহলে এইসব মিথ্যা নাটক করার মানে কি? তুমি আমার মেয়ের সাথে এক রুমে থেকেছো, সবাই জানে তুমি আমার মেয়ের জামাই, এখন এসব কি বলছো? মজা করো না আয়ান। আঙ্কেল প্লিজ দয়া করে ভেঙে পড়বেন না, আমি আপনাকে সব কিছু খুলে বলছি। আপনারা ওনাকে অন্য জায়গায় বিয়ে দিতে চাইছেন, উনি অন্য কাউকে ভালোবাসে। তার ফ্যামিলিকে জানাতে পারে নাই দেখে এখানে আসতে পারে নাই। পরে ওনারা উপায় না পেয়ে আমাকে হায়ার করে। আমি আপনাদের ঠকাতে চাই নাই, বাট পরে দেখলাম উনি যাকে ভালোবাসে আমি তাকে খুব ভালো করে চিনি। আমারও পরীক্ষা করার ছিল আসলে আপনার মেয়ে ওই বাড়ির বউ হওয়ার যোগ্য নাকি। কি ফাজিল, তুমি আমাকে পরীক্ষা করছো? সরি, কিছু করার নাই। আপনি যার সাথে সংসার করবেন সেই আমার প্রিয়। তার স্ত্রী খারাপ নাকি ভালো সেইটা তো আমার জানার দরকার ছিল। আপনি অনেক ভালো, আপনি একদম অনেস্ট, যাকে ভালোবাসেন তাকে শুধু ভালোবাসেন, এটা অনেক ভালো লেগেছে। কাকে ভালোবাসে রাইসা? আর সেই ছেলেটা বা কে? ওইটা পরে বলি আন্টি। আর আরেকটা কথা বলার আছে, যেটা শুনলে বড় চাচ্চুর মাথা নষ্ট হয়ে যাবে, এমন কি খুন করতে চাইতে পারে। মানে কি? যা বলবি তাড়াতাড়ি বল।
আলহামদুলিল্লাহ, ভাগ্য ভালো আমার ভাতিজিকে বিয়ে করস নাই। আপনার ভাতিজিকে বিয়ে না করলেও আমি তো আপনার মেয়েকে বিয়ে ঠিক করেছি। আয়নের কথা শুনে সবাই থমকে গেল, চোখ বড় বড় করেই তাকালো। নদীর আব্বু রেগে এই কথা চেপে ধরে বলে, খবরদার আমার মেয়েকে নিয়ে বাজে কথা মুখে নিয়ে আসিস না। কুল চাচ্চু, এত রেগে যাওয়া ভালো না। এটাই সত্যি, আমি আপনার মেয়ের হাজবেন্ড, আর আমাদের বিয়েটা আমাদের ইচ্ছাকৃতভাবে হয় নাই। তুই খবরদার আমাকে কিছুই বলবি না। তোর মেয়ের জামাই এখন আর নাই, আর মেয়ের জামাই আমি বুঝে নেব। চাচ্চু আমাকে মেয়ের জামাই হিসেবে মেনে নিলেন তাহলে? অসম্ভব। কথাগুলো বলে আয়নের মুখে আরেকটা ঘুষি মারতে যাবে, সাথে সাথে আয়নের আব্বু হাত ধরে ফেলে। নদীর আব্বুকে সরিয়ে দিয়ে আয়নের গালে থাপ্পড় মেরে বলল, তুই তো এত জ্ঞানী, এত মহান, ভালো মানুষ, এত মানুষকে বুঝোস, তুই এখন বল তুই কি কাজটাই ঠিক করছস? তুই কাউকে কিছু না জানিয়ে বিয়ে কিভাবে করলি? আমার কথার উত্তর দে। আমি ভালোবেসে বিয়ে করি নাই যে আমি কাউকে বলবো বিয়েটা দুর্ঘটনাভাবে হয়েছে। আমাকে পুরো কথা বলার সুযোগ তো দিবেন। ওকে বলতে দেন দয়া করে। আয়নকে ছেড়ে দিলে আয়ন ঠোঁট মুছতে মুছতে সবকিছু খুলে বলতে লাগলো। বলা শেষ হইলে আয়ন বলে ওঠে, এভাবে আমাদের বিয়ে হয়েছে। এখন আপনারা বলেন কিভাবে কাকে জানাবো? আর আমরা দুইজন এক রাত হোটেলে থেকেছি, তারপর একে অপর আলাদা রাস্তা। এতদিন আমাদের মাঝে কোনো যোগাযোগ ছিল না। এখানে আসার পর আমি রিয়ালাইজ করি আমার বউকে আমার ভালোবাসা উচিত, তাকে আমার ঘরে তুলে নেওয়া উচিত। বিয়ে যেভাবে হোক না কেন, সেই তো আমার স্ত্রী। এই জন্য তো মাঝে মাঝে নদী আপুকে তোমার সাথে দেখতাম। আমি ভেবেছিলাম দুলাভাই, তাই হয়তো গল্প করতে যাই। তার মানে গতকাল আমার সাথে শুয়ে থাকার কারণ দেখতে এসেছিলে? আমরা আসলে কি করছি, আয়ন আমাকে টাচ করে কিনা এইসব দেখার জন্য শুয়েছিলে? আয়ান আমাকে বলেছিল আমার সাথে বাসর করবে, তাই আমি নিজেকে সামলাতে পারি নাই। আমার রাগ হচ্ছিল আর অনেক কষ্ট হচ্ছিল। নিজের স্বামীকে অন্য মেয়ের সাথে কোন নারী বা দেখতে পারবে, তাই আমাকে এইসব বলছিল জন্য আমি তোদের এক হতে দিব না দেখে গেছিলাম। রাইসা ফিক করে হেসে দিয়ে বলে, পাঁচিল ছেলে, আমার বোন কিভাবে জেলাসি করাইছো কেন? কি করব, একটু দেখা লাগতো আসলে ভালোবাসে নাকি না। জাস্ট স্টার্ট আপ, সবাই চুপ করবে। যাতে যাই হয়ে যাক, আমি তোর হাতে আমার মেয়েকে দিব না। ভালো হয়েছে তোর সাথে আমার মেয়ে থাকে নাই, আমি খুব তাড়াতাড়ি তোর সাথে ডিভোর্স দিব। রাফি বাবা, তুমি তো শুনলে ওদের মধ্যে কোনো সম্পর্ক নাই, বিয়ে শুধু হয়েছে। দুঃখিত চাচু, ওদের মাঝে সম্পর্ক থাক বা না থাক, আমি নদীকে বিয়ে করতে পারবো না। শুধু নদী কেন, কোনো মেয়েকে বিয়ে করতে পারবো না। কেন, তুই আবার ছোট ভাইয়ের মতো বিয়ে করে রাখছস নাকি? আম্মু, রাইসা আপু তোমার বড় বৌমা, আর নদী তোমার ছোট বৌমা, আর আশিক তোমার মেয়ের জামাই। আতিয়া আশিক রিলেশনে আছে, আর ভাইয়া আর রাইসা আপু রিলেশনে আছে। রাফি ভাইয়া আব্বুর ভয়ে কিছু বলতে পারে নাই। আমি বলে দিলাম, এখন তোমরা মেনে নিবে নাকি না। যদি নাও ভালো, না নিলে কিছু করার নাই। জ্ঞানী, তোমার একমাত্র মেজো ছেলেটা সব থেকে ভালো, আর দুইটা সেম। বুঝতে পারলাম না তোমরা যাদের ভালোবেসেছো সেইগুলো এমন কেন হয়েছে। আয়নের কথা শুনে রাইসার আব্বু বলে, আয়ান এইসব কি বলছো? ছোট ভাই আয়ান তোমাকে আব্বু কেন বলছে? আয়ান আমার সন্তান। আয়নের আব্বুর কথা শুনে সবার চোখ ছানা বড়া হয়ে গেল। দাদিমা বলে ওঠে, হ্যাঁ, আয়ান আমার ছোট নাতি। বড় খোকা, তুই আয়ানকে যেভাবে অপমান করছস, যে ব্যবহারগুলো করছস, শুধুমাত্র আয়ানের জন্য আমি চুপ ছিলাম। আয়ান যা আছে তোর এক ভাগও তাই নেই। আয়ান চাইলে তোর কোম্পানিকে কিনে ফেলে দিলেও ওর ইনকাম কমবে না। আয়ান যদি ছোটর ছেলে হয় তাহলে ও এমপ্লয় কিভাবে হয়? আয়ান আমার উপর রাগ করে পালিয়ে দেশে আসে। ওই আমাকে ঘৃণ্য করে। আমি আমার সন্তানকে দূর থেকে খোঁজ খবর নিতাম, বাট দিনাজপুরে গিয়ে এইসব হয়েছে, এইসব আমি জানতাম না। যাই হোক, অত কথা বলে লাভ নাই। নদী যেহেতু আমার বৌমা হয়ে গেছে, আমার সন্তান খুশি তো আমরাও খুশি। আর রাইসাকে যেহেতু রাফি ভালোবাসে, সেখানে আমার আর কোনো সমস্যাই নাই। যার যার মতো তাদের পার্টনার খুঁজে নিয়েছে, এখানে আর কিছু বলার নাই। বাট আশিক, তোমাদের বিয়ে দিলেও আমার মেয়েকে এই বাড়িতে পাঠাবো না। চাচু, আমি কি করেছি? কেন পাঠাবেন না? তোমরা দুইজন আরো একটু বড় হও, পড়াশোনা শেষ করো, তারপর। আচ্ছা বড় ভাইজান, আপনার কি কোনো আপত্তি আছে? না আয়ান, ক্ষমা করে দিও। আমাকে তো একবার বলতে পারতে
যে তুমি আমাদের ভাতিজা? আসল ব্যবহার তো সবার দেখলাম। যাই হোক নদী, তুমি যদি ভেবে থাকো আমি ওনার ছেলে দেখে লন্ডন গিয়ে থাকতো তাহলে ভুল। আমি ওই বস্তিতে থাকবো। আমার সাথে যদি বস্তিতে থাকতে পারো তাহলে আমার হাতটা শক্ত করে ধরবে, ছাড়তে পারবে না। আর যদি না ধরো তাহলে সারা জীবনের মতো চলে যাবে। নদী আয়নের হাত শক্ত করে ধরে বলে, স্বামী যেখানে আমিও সেখানে, কিন্তু পরনারীদের থেকে দূরে থাকতে হবে। যদি কোনো নারীর সাথে দেখি তাহলে কিন্তু। বুঝছি, খুন করবে নাকি? ও তো আমি তো মারা গেছে, আমাকে আবার খুন করবে কিভাবে? আয়নের কথা শুনে সবাই হেসে দিলে নদী আয়নকে মারতে মারতে বলে, আমি রেগে বলছি, তুমি চুপ করেছিলে তাই বলছি। ও আচ্ছা, আমি তো ভেবেছিলাম সত্যি মারা গেছি। চুপ করো। আয়ন চুপ হয়ে গেলে সবাই হাসতে লাগলো। নদী আয়নের বাহু জড়িয়ে ধরে লজ্জা পেয়ে গেল। আয়ান হেসে দিল নদীকে জড়িয়ে নিয়ে। এই যে ভাইরা আপুরা, কোথায় যেতেছেন? ভিডিও দেখেই চলে যাবেন সেটা তো হবে না, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।